লাইভ সম্ভবত আমরা দেখব। আমি একটু চেক করি যে লাইভটা আসলে চালু হলো কিনা। আমরা কিন্তু লাইভ করতে পারবো। লাইভ লেখা আসছে কিন্তু। চলে আসছে। আমি একটু পেজটা চেক করে আসি। আমরা দেখতে পাচ্ছি যে 34 জন অলরেডি আমাদেরকে দেখছে। হ্যাঁ, আমরা লাইভে চলে আসছি। তো শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি মিলন, আমার সাথে আছেন রিয়াদ ভাই আল জৌফ হতে, সাথে ইউসুফ সাবি ভাই রিয়াদ হতে। ইউসুফ সাবি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আমরা কিছু কমেন্ট করছি। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। একজন বাবুল সালাম দিয়ে দেলোয়ার হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো হচ্ছে। আমরা আসলে ঈদ আপনারা দিতে এসেছি, আপনাদের সাথে কথাবার্তা ভাগাভাগি করে নিব, কে কিভাবে ঈদ কাটালাম সেটা নিয়ে আলোচনা করব। তো ইউসুফ ভাইয়ের ওদিক থেকে হয়তো কিছুটা সাউন্ড আসছে, আপনি যদি এটা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো দর্শক এবং আমরা যারা অ্যাডমিন আছি, আমরা তিনজনই অ্যাডমিন হিসাবে প্রবাস পরবাস পেজে কাজ করছি। আমি কিছুটা অনিয়মিত, কিন্তু আমাদের রিয়াদ ভাই এবং ভাই, আপনারা হয়তো ওনাদেরকে দেখে থাকবেন, জেনে থাকবেন। ওনারা নিয়মিত ইনবক্সে উত্তর দিয়ে থাকেন এবং বিভিন্ন পোস্ট দিয়ে আপনাদের সেবা করে যাচ্ছেন, ভলেন্টিয়ার হিসাবে কাজ করে যাচ্ছেন। এখন এই লকডাউনে আসলে একেবারে ব্যতিক্রম। আমরা দেখা করতে পারিনি, কোথাও যাওয়া আসা করতে পারিনি, সম্পূর্ণ একা বাসার মধ্যে। কত বাসার মধ্যে যারা দুই একজন ছিলাম, তারা একসাথে ঈদের আনন্দ বিনিময় হয়েছে। আমরা সেগুলি শেয়ার করব, আসলে আমাদের সময়গুলো কিভাবে কাটছে। মিজানুর রহমান ভাই বলছেন সব সময় সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। রিয়াদ ভাই এবং ইউসুফ সাবি ভাই কি কমেন্ট দেখতে পাচ্ছেন? আমি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি, নেটওয়ার্ক সমস্যার কারণে পুরোপুরি হচ্ছে না। আমি কমেন্ট দেখতে পাচ্ছি। আপনি একটু কষ্ট করে কমেন্টগুলো ফুটে দেন আমারে। জি, এখানে প্রশ্ন করে ভাই বলেছেন আপনাদেরকে ঈদ মোবারক। ক্রান্তি লগ্নে আমরা খুব অত্যন্ত মর্মাহত ঈদ পালন করেছি, তারপরেও বলছি আপনাদেরকে ঈদ মোবারক। ধন্যবাদ ভাই। সবাই আসলে একই রকম দিয়ে যাচ্ছি, আপনাদের সবাইকে ঈদ মোবারক। তাহলে রিয়াদ ভাই, আপনার ঈদ আসলে কিভাবে শুরু হলো? আমি আসলে স্পেশালি কোনো কিছু নেই, বাসায় ছিলাম। বিশেষ করে আপনারা জানেন যে 23শে মে থেকে 27শে মে পর্যন্ত 24 ঘন্টা কারফিউ। তো এক্ষেত্রে তো কেউ বাইরে বের হওয়ার কোনো অনুমতি নেই। তো এমন অবস্থায় যদি কেউ বাইর হয়, তাহলে সেক্ষেত্রে জরিমানার বিধান রয়েছে, সেটাও আপনারা জানেন। এমন অবস্থায় বাসাতেই অবস্থান ছিল, কোথাও যাওয়া হয়নি। স্পেশালি ঈদের নামাজ পড়েছি বাসায়, ছোট ভাই আরো রুমমেট ছিল যারা, সবাইকে নিয়ে। পরবর্তীতে যেটা বলতে চাই, আমি আগের দিন, ঈদের ঠিক আগের দিন, মানে লকডাউন, ঈদের ঠিক আগের দিন না, লকডাউনের আগের দিন, 24 ঘন্টা লকডাউনের আগের দিন বাইরে বের হলাম প্রয়োজন সেরে নেওয়ার জন্য। কয়েকটা গেলাম, দীর্ঘ লাইন ছিল, আমি আসলে কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। আগে যা ছিল তাই। আপনাদের সেই ধরনের কোনো কিছু অভিজ্ঞতা হয়েছে কিনা? আমি নিজের বাসা থেকে ছোট ভাইয়ের বাসায় আসছি। তো আসতে টোটাল দূরত্ব হচ্ছে প্রায় 4-5 কিলোমিটার হবে সর্বোচ্চ। তো সাধারণত আসতে হয়তো সর্বোচ্চ 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে গাড়িতে আসতে, কিন্তু ওই দিন আমার সময় লাগছে প্রায় 1 ঘন্টা। কারণ ওই সময় এত একটা জ্যাম ছিল, এত একটা ভিড় ছিল, অনেক সময় মানে ওই অবস্থায় মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের ঢাকা শহরে অবস্থান করছি। খুব একটা ভিড় ছিল সবার মানুষের। এটা থেকে একটা বিষয় শিক্ষণীয় আছে, যখন এই ধরনের পরিস্থিতি আসবে, আসলে শেষ সময় কিন্তু আমাদের অপেক্ষা করা উচিত না। আমাদের যা প্রয়োজনীয়, হ্যাঁ, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। জি, কারণ আমরা জানি না আসলে শেষ সময়ের মধ্যে আমরা
আমাদের কাজগুলো প্রয়োজনগুলো শেষ করতে পারবো কিনা। তাই আসলে প্রোঅ্যাক্টিভ, মানে আগে থেকে আমাদের আসলে বিষয়গুলো সমাধান করা উচিত। ইউসুফ সাবি ভাই, কিভাবে আপনার ঈদের দিনটা শুরু হলো বা আগে থেকে কিভাবে প্রস্তুতি নিলেন? ভাই সত্যি বলতে কোনো প্রস্তুতি ছিল না আসলে ঈদের। আসলে এবার ঈদটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকম। ঈদের দিন ভোরেই আসলে ঘুম থেকে উঠে সবাই মনে করছিলাম রুমে নামাজ পড়বো, বাট লোক সংখ্যা বেশি হওয়াতে রিস্ক নিয়ে ছাদে নামাজ পড়তে হয়েছিল। কারণ আমরা কিন্তু জানি যে গণজমায়েত হলে কিন্তু একটা জি। ফাইন হওয়ার সিস্টেম আছে। তো ওই বিষয় খেয়াল রেখে হওয়া লাস্ট পর্যন্ত আসলে কোনো উপায় ছিল না, সেই দিক বিবেচনা করে আমরা ছাদে নামাজ পড়লাম। তারপরে এই রুমের মধ্যে সবাই, আসলে বাইরে যাওয়া হয় নাই, কারণ বাইরে যাওয়ার তো কোনো রাস্তা খোলা ছিল না। আচ্ছা। সারাদিন রুমের আমাদের মধ্যে ঘুমিয়ে আর এভাবে কাটিয়ে দেওয়া হয়েছে আর কি সময়। ঈদের দিনটা ঘুমিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে। একজন আকাশ আহমেদ বলেছেন যে বাকালায় যেতে হলে আমাকে কি করতে হবে, এই সম্বন্ধে ভাই আকাশ আহমেদ ভাই আমরা শীঘ্রই বলবো। একটা অ্যাপ মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে দেওয়া হয়েছে, সেটা কিভাবে অ্যাক্টিভেট করবে, কিভাবে আপনি সেটা ব্যবহার করবেন, এ সম্বন্ধে রিয়াদ ভাই বলবেন। আমরা এ সম্বন্ধে আসতেছি, তার আগে কিছু ঈদ আড্ডার জন্য জনিত কথাগুলো শেষ করে নিই। তাহলে রিয়াদ ভাই, রান্না বান্না কি নিজেই করলেন? আপনি তো ভাইয়ের কাছে গেলেন, তো হ্যাঁ, আমিও করি। হ্যাঁ, আমিও করি, ছোট ভাইও করে। তো যে যার যখন সুযোগ হয় তখন আচ্ছা, আর কি কি। খাওয়া আপ- আপনি তো জানেন যে কি খাওয়া প্রবাসের জীবন, ব্যাচেলর জীবন, এখানে আহ, আমরা মানে ওরকম তো রান্না করতে পারি না যেভাবে আমরা আচ্ছা মায়ের কাছে যখন আমরা বাড়িতে থাকি, যখন মা রান্না করে দেয়, অথবা আহ, পরে যারা মুরব্বী থাকে তারা যে রান্না করে দেয়, ওদের মতো তো আমরা পারি না। প্রবাসীরা কোন রকম মানে খেয়ে বাঁচার মতো একটা ইয়ে থাকে আর কি, ওইরকম অবস্থাতে। তো যাই হোক, যতটুকু সম্ভব হয় ততটুকু করার চেষ্টা করি সবসময়। এই হয়তো ঈদের দিন বিরিয়ানি করলাম, এরপরে সেমাই পায়েস খেলাম, এই আর কি। আচ্ছা আর তো আচ্ছা সবাই পেজে আড্ডা দেওয়া, অনেক সময় অনেকে প্রশ্ন করে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়। অনেক আচ্ছা নিউজ সংগ্রহ করা হয়, নিউজগুলো এডিট করে আবার বাংলাতে ট্রান্সলেশন করে সেগুলো আবার আমাদের পেজ, আমাদের গ্রুপ, ওখানে শেয়ার করা হয়। তো সেটা তো আপনারা জানেন। মেনন ভাই লাইভটা আমাদের গ্রুপেও শেয়ার করে দেন, যাতে করে ওখান থেকেও অনেক ফ্রেন্ড আছে যারা যুক্ত হতে পারে, আচ্ছা এবং আমি সেখানে অনেক। আপনার কথা বলতে থাকেন, আমি দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে আচ্ছা, আমি আকাশ আহমেদ ভাইয়ের যেই উনি যে ইয়েটা বলছে, এটা যে কোশ্চেন আমার মনে করছে। হয় হ্যাঁ, এটা আকাশ আহমেদ ভাই বলেছে, কিন্তু এটা মনে হয় আমরা একেবারে স্টেপ বাই স্টেপ বললে ভালো হবে, একটু সময় নিয়ে। এখন উত্তর না দিয়ে, এখন বেশ কিছু কমন কিছু কথাবার্তা আসতেছে, হাই হ্যালো আসতেছে, আমাদের সাথে হুম, সবাই সালাম দিচ্ছে, ওগুলো শেষ করে আমরা আকাশ আহমেদ ভাইয়ের ব্যাপারটা যাব। হুম, হুম, সেটা হতে পারে। ওকে। নামাজ পড়ার একটা ব্যাপার আছে এই প্রথম আসলে, যেটা আমরা আগে কখনো প্রত্যক্ষ করি নাই বা আগে আমাদের কখনো এক্সপিরিয়েন্স হয়নি। আমরা সাধারণত ঈদের নামাজ জামাতে মসজিদে বা ঈদগাহে পড়ে অভ্যস্ত, কিন্তু এই হ্যাঁ, হ্যাঁ, প্রথম তা হবে। যে ফতোয়া বোর্ড যে ফতোয়াটা দিয়েছিল যে আমরা বাসায় নামাজ পড়তে পারবো এবং ঈদের কোনো খুতবা লাগবে না, এবং হুম, নামাজ আসলে কিভাবে পড়তে হবে ডিটেইল, অতিরিক্ত 11 তাকবীর 12 তাকবীরের সাথে যে নামাজ পড়াটা, আমরা আসলে হ্যাঁ, ফজরের নামাজ পড়ে সূর্য উদয়ের জন্য অপেক্ষা করেছি। সূর্য উদয়ের 15 মিনিট পর হতে আমরা আসলে নামাজটা পড়ে নিয়েছি, শুরু করেছি আর কি। জোহরের 15 মিনিট আগ পর্যন্ত নামাজটা পড়া গেছে। তো এটা একটা এক্সপিরিয়েন্স, আমরা আসলে অনেকেই হয়তো, আমি নিজে ব্যক্তিগতভাবে, আমার সাথে অন্য কেউ ছিল না, আমি নিজেই একাকী নামাজ পড়েছি। আপনারা হয়তো অনেকে রুমমেটদের সাথে মিলে সাদে কেউ হ্যাঁ, কেউ আমি রুমমেটের সাথে পড়েছি। মিলে নামাজ পড়েছেন, কিন্তু আমার হুম, যেটা হচ্ছে আমি হ্যাঁ, একাকী আমরা নামাজ, তো বললাম এই ছাদে। এবং আমি মনে করি যে আমার মতো অনেকেই হয়তো একাকী ঈদের নামাজ আদায় করেছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এই লকডাউনের কারণে। রিয়াদ ভাই, হ্যাঁ, আপনি অবশ্যই। আপনি কোথায় নামাজ পড়েছেন? আমিও রুমে নামাজ পড়েছি, ছোট ভাই সহ। তো আমি ইমামতি করেছি। আসলে ইমামতি করার জন্য আহ, মানে ওইরকম কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। আমরা সাধারণ যেভাবে নামাজ পড়ে থাকি ঠিক সেভাবেই নামাজ পড়ছি। তো শুধু প্রথম রাকাতে 7টা তাকবির দেওয়া হয়েছে, দ্বিতীয় রাকাতে 5টি তাকবির দেওয়া হয়েছে, এই আর কি। সাধারণ নামাজের মতোই, মানে এখানে এক্ষেত্রে নতুন করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। কিন্তু এই ধরনের কোনো বিভেদের মধ্যে হয়েছেন কিনা, যে কেউ 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 হয়তো বলছে যে বাংলাদেশে 6 তাকবীরে নামাজ পড়ে, আমরা এখন 12 তাকবীরে নামাজ পড়বো, এই ধরনের ভিন্ন মতের প্রত্যক্ষ করেছেন কিনা? এটা সেটা সেটা যদি আপনি বলতে চান, তাহলে আমাদের দেশে এক একজন আলেম এক এক ভাবে বিষয়টা বিশ্লেষণ করছে। কিন্তু আমরা আসলে যে সৌদিতে যারা মুক্ত দাওয়াতে কাজ করেন, আপনারা জানেন
যে বক্তব্য দাওয়াতে যারা ইসলামিক সেবা দিয়ে থাকেন, আমাদেরকে ইসলামিক জ্ঞান দিয়ে থাকেন। তো তারা বিভিন্ন বিষয়ে, আমাদের অজানা অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না, আগে কখনো শুনি নাই। তারা মানে আমাদেরকে সেই বিষয়গুলো বিশ্লেষণ করে দিয়েছে। তো সেই অনুযায়ী মূলত আমরা নামাজটা পড়ছি। তো এখানে জি আপনি প্রত্যেকটা সৌদি আরবে যতগুলো প্রদেশ আছে, যতগুলো শহর আছে, প্রত্যেক শহরে আলাদা আলাদা মুক্তব দাওয়ার যে বাংলাদেশি ভাইয়েরা যারা মুক্তব দাওয়াতে কর্মরত আছেন, তারা বিভিন্ন প্লে কার্ডের মাধ্যমে বা ফেসবুকে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে তো তত দ্রুত এগুলো কাজ ছড়িয়ে যায়, সেগুলোর মাধ্যমে এই খুব সহজে আমাদেরকে দিক নির্দেশনাগুলো দিয়েছে। আমরা সেগুলো ফলো করে মূলত নামাজটা পড়ছি। তো জি আলহামদুলিল্লাহ, রুমে নামাজ পড়ছি, সেই জন্য কোনো ইয়ে নাই। কারণ এখন এমন একটা পরিস্থিতি আসছে যেটাতে আহ কারোর কোনো হাত নেই, সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। এখন এই পরিস্থিতি থেকে আমরা বেঁচে ওঠা, আমাদের সকলের ওইটাই দোয়া উচিত, যে আমরা যেন এই পরিস্থিতি থেকে যেন এই অচিরেই এই পরিস্থিতি থেকে যেন আমরা মুক্ত হতে পারি। উত্তরণ ঘটে আর কি, আমরা মুক্তি পাই। হ্যাঁ, 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 ওই ইউসুফ একদম। ভাই বললেন যে একসাথে বেশ কয়েকজন থাকেন এবং সাদে ঈদের নামাজ পড়ছেন, আপনারা কি যে সোশ্যাল ডিস্টেন্স ওটা কি মেনে চলেন ইউসুফ সামি ভাই? আমাদের সোশ্যাল মধ্যে কি ডিস্টেন্স বলতে আমাদের মধ্যে সত্যি কি না, দূরত্ব ছিল? মেনে চলা যাচ্ছে না আসলে এখানে, কারণ লোক বেশি, যার কারণে সোশ্যাল ডিস্টেন্স বলতে কিছুই নাই এখানে, যে যেভাবে পারতেছে চলতেছে। কিন্তু যদি একজন আপনাদের মধ্যে অসুস্থ হয়, তখন তো মানে আপনাদের একটা রিস্ক থাকে যে অসুস্থ হয়ে পড়া। আসলে আপনি আপনাদেরকে আমি একটা ব্যক্তিগতভাবে বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে পদক্ষেপ নিচ্ছেন আমাদের কিভাবে? আমাদের বাংলাদেশিদের একটাই মেইন সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার সচেতনতা কম। মেইনলি যে বিষয়টা, তারা এটা মানতেই চায় না। আমি যদি অনেকের ডেলি যদি যখন রিপোর্ট দেই যে আজকে সৌদিতে এতজন আক্রান্ত হয়েছে, তারা বিশ্বাস করতে চায় না। তারা বলে এত মানুষ কোথায় সৌদিতে, মানে তাদেরকে এটাই বিশ্বাস করাইতে পারি না। আচ্ছা, তা আসলে এই জিনিসগুলো আসলে আমরা পিছিয়ে রয়েছে আসলে আর কি। আমরা দেখেছি যে আমাদের উপমহাদেশীয় প্লাস বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যেটাকে বলে উপমহাদেশীয় মানুষদের মধ্যে এই সচেতনতা বেশ কম, ঘাটতি রয়েছে, তাই না? বা আমরা যদি আমাদের হ্যাঁ, নিজেদের উপর রোগটা চলে না আসে, বিপদটা চলে না আসে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা সেটা বিশ্বাস করতে চাই না, সেটা মানতে চাই না। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে সচেতনতা। আপনি জি দেখেন, আমরা অনেকগুলা ভিডিও দেখেছি, বিশেষ করে সৌদি আরবে, যে যেদিন থেকে 23 তারিখ থেকে যেদিন থেকে এই লকডাউন শুরু হয়েছে 24 ঘন্টা, তখনও দেখেছি অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন কারণে অকারণে রাস্তায় বেরিয়ে পড়েছেন, পুলিশ অনেকে ধরেছে। আমাদের ইনবক্সে প্রতিদিনই কয়েক ডজন মানুষে প্রশ্ন করে যে আপনারা আমি রাস্তায় বেরিয়েছি কাজের জন্য, আমাকে পুলিশ ধরেছে, আকামার ছবি নিয়ে গেছে, আকামার নাম্বার নিয়ে গেছে, এই সেই এগুলো বলে। বা আমি হয়তো বাকালে গেলাম, আমার এই হয়েছে, আমি জুবালা ফেলতে গিয়েছি, কাঁচরা ফেলতে গিয়েছি, আমাকে পুলিশ পাইছে, আমাকে এভাবে। তো এই যে একটু অসচেতনতা, মানে অসচেতনতা, ইয়ে আর কি। তো এটার কারণে কিন্তু হ্যাঁ, অনেক বড় একটা জরিমানার সম্মুখীন হতে হয়। 10,000 টাকা কিন্তু আমাদের জন্য কম কম কথা না। এমনও অনেক প্রবাসী আছে যাদের বেতন হয়তো 600-700 রিয়াল, 800 রিয়াল, 1,000 রিয়াল, এরকম অনেকেই আছে যারা বড় বড় কোম্পানিতে কাজ করেন। তাদের বেতন সর্বোচ্চ 1,000 রিয়াল, 1,200 রিয়াল, এর চেয়ে বেশি হয় না। সেক্ষেত্রে আপনি যদি 10,000 রিয়াল যদি পেমেন্ট করতে হয়, এটার জন্য অন্তত আহ কমপক্ষে 1 বছর হয়তো লেগে যেতে পারে আপনার। এমনকি এই টাকাগুলো কিন্তু কোম্পানি বহন করবে না, এটা আপনাকে দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটু সচেতনতা হওয়া উচিত। আর এটাও মাথায় রাখা উচিত, বর্তমান সময়ে যে যতজন মারা গিয়েছে প্রায় 400-র কাছাকাছি। আজকে টোটাল 9 জন মারা গিয়েছে, 9 জন সহ টোটাল 399 জন টোটাল যে মারা গিয়েছে। জি তো এগুলো সহ টোটাল 399 জন হচ্ছে, এর মধ্যে 160 জনই হচ্ছে বাঙালি। তাহলে এবার হিসেব করুন আপনি, কত পার্সেন্ট বাঙালি মারা গিয়েছে। হ্যাঁ, এটা শুধু সৌদি আরবে এই হ্যাঁ, এটা শুধু সৌদি আরবে মারা এই গিয়েছে। জিনিসটা অ্যালার্মিং যে হ্যাঁ, যতজন মারা যাচ্ছে বা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কিন্তু প্রচুর। হ্যাঁ, ট্রু। এটা হ্যাঁ, মানে হিসেবে যদি আপনি চিন্তা করেন, টোটাল 12 থেকে 16টা দেশের মানুষ এই দেশে অবস্থান করতেছে, সৌদি ছাড়া। তো সেই ক্ষেত্রে 12টা দেশকে যদি আপনি ভাগ করেন, তাহলে 160 জন যদি বাঙালি হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ইয়েতে মানে কতটুকু পার্সেন্টেজ এসেছে, এটা তো অনেক দেখার বিষয় নাকি। প্রচুর প্রচুর এই বাংলাদেশি ক্ষেত্রে হ্যাঁ, বাংলাদেশ সরকার এবং কি আমাদের দূতাবাস যে যারা আছে, তারাও এটা নিয়ে অনেক সংখ্যার মধ্যে আছে। এর কারণ অবশ্যই। একটা হতে পারে যে আমাদের আসলে বাংলাদেশিদের স্যালারি কম থাকে, তারা একসাথে অনেকে থাকে এবং ক্যাম্পগুলোতে থাকে। ক্যাম্পগুলোতে ক্যাম্পগুলোতে থাকে, হ্যাঁ, exactly। একজন যদি আক্রান্ত হয় তাহলে এটা ছড়িয়ে পড়া নিশ্চিত যে আশঙ্কা ছড়িয়ে একদম নিশ্চিত। এটা ছড়িয়ে একটা রুমের মধ্যে যদি 10-12 জন থাকে, তাহলে একজনের যদি করোনা সংক্রমণ হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকেই, অর্থাৎ মানে যদি 10-12 জন থাকে, সবাই
আক্রান্ত হয়ে যাবে এক নিমিষে। আরেকটা একটা ব্যাপার হাতে হচ্ছে যে আমরা হ্যাঁ আমরা বাংলাদেশিরা নিউজ গুলো যে করোনা সংক্রান্ত যে নিউজ গুলো আসছে সেগুলো হয়তো খেয়াল করি না বা পড়াশোনা করি না, যার ফলে আমার হ্যাঁ, মধ্যে ওইটাও একটা এই বিষয়। যে ভীতিটা তৈরি হওয়া দরকার যে আমি যে ভালো থাকবো, আমাকে যে একটা কিছু একটা প্রতিরক্ষার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে, সেটা আমরা করছি না। যে হ্যাঁ আমরা সেটাই। কি হচ্ছে সেদিকে আমাদের নজর নাই। এটা এরকম হতে পারে যে ম্যাক্সিমাম বাংলাদেশিদের এরকম যে হ্যাঁ আমার আর চারপাশে তো কিছু ঘটছে না, তার মানে আমার কিছু হবে না। গতকাল হ্যাঁ একটা আরেকটা অনলাইন বিষয় দেখেন। পোর্টালে দেখলাম সৌদি জি আরবের ভাই। 3 বন্ধু মিলে গেছে ছাগল কিনতে। জি তো ছাগল কিনতে যাইয়া ছাগল কিনছে 1,000 টাকা দিয়ে, কিন্তু গ্রামা খাইছে তিনজনে 30,000 টাকা। এখন চিন্তা করেন আসলে আমরা কোন পর্যায়ে আছি? হ্যাঁ, সচেতনতা বলতে তো কিছু নাই, এটা ঠিক আছে। আমরা কোন পর্যায়ে আছি? খুবই দুঃখজনক যে আমরা আসলে এসব ব্যাপারে খুব খামখেয়ালি করি এবং সচেতন না। জিয়া ভাই প্রশ্ন করেছেন যে ভাইজান আপনাদের কি মনে হয় কতদিনে লকডাউন শেষ হবে? ভাই আমরা আসলে বলতে পারছি না কতদিনে শেষ হবে। যতদিন না কেউ বলতে পারবে না। এই করোনা ভাইরাস থেকে বিশ্ব মুক্ত লাভ করছে, ততদিন আসলে আগের মতো পরিস্থিতিতে আমরা আর যেতে পারবো না। হয়তো সীমিত পর্যায়ে হয়তো কিছু কিছু জিনিস খুলে দেওয়া হবে, কিছু কিছু সার্ভিস খুলে দেওয়া হবে, কিন্তু আগের মতো অবস্থায় ঠিক কবে যাব সেটা এখনই বলতে পারছি না। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে এবছর হজ হবে কিনা। রিয়াদ ভাই জানা আছে এ ব্যাপারে সরকার আসলে কি বলে? হজের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা অনেকগুলো নিউজ দেখছি, সৌদি গেজেট থেকে শুরু করে যে আরবিয়ান যে নিউজগুলো আছে সৌদির অভ্যন্তরে, ওই নিউজগুলোতে এখনো পর্যন্ত মানে মানে ওরকম কোনো ইনফরমেশন দেয় না যেটা ভিত্তি করে বলা যায় যে হ্যাঁ এবছর হজ এখনো হবে। নিশ্চিত না, যদিও সময় হ্যাঁ খুব ঘনিয়ে আসছে। এখনো এটা নিয়ে জটিল, এখনো জটিল মানে বলা যাচ্ছে না এটা নিয়ে। হজের যে প্রস্তুতি দরকার হয় সেই প্রস্তুতি, যেমন যারা আসলে বিদেশ থেকে যে হজ কাফেলা গুলো আসে, হোটেলের প্রস্তুতি সেগুলো তো অনেক আগে, অনেক আগে এগুলো অনেক আগে থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ এটা তো রমজানের তবে আগে শুরু। সিঙ্গাপুর অলরেডি ঘোষণা দিছে তারা হজে লোক পাঠাবে না এবছর। আচ্ছা, হুম। ওদের যে হজের যে প্রস্তুতি এগুলো আসলে অনেক আগে থেকে শুরু হয়ে যায়, এবছর কিন্তু তার কিছুই হয়নি। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে আমরা এখনো জানি না নিশ্চিত ভাবে হজ হবে কি হবে না, কিন্তু হয়তো আমরা ধারণা করতে পারি হয়তো সীমিত আকারে সৌদি আরবের ভিতর থেকে যদি হজ হয়েই থাকে, হয়তো সীমিত আকারে সৌদি আরবের ভিতর থেকে হজ হতে পারে। না হলে আসলে সৌদি আরব হয়তো অত ওই রিস্ক নিবে না যে বাহির থেকে লোক এনে আবার এই করোনা পরিস্থিতি আরো খারাপ দিকে যায়। হ্যাঁ হতে পারে, সৌদি অভ্যন্তরে হতে পারে, সৌদি অভ্যন্তরে হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। ভাই একটা কমেন্ট করছেন যে আপনাদের কথাগুলো খুব ভালো লাগছে, আপনাদের প্রতিটি পোস্ট আমি ফলো করি, আপনাদের পোস্ট গুলো খুব গুছানো এবং সুন্দর। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আকাশ ভাই। আসলে আমাদের কমপক্ষে 8 থেকে 10 জন এডমিন এর পেছনে কাজ করে। কেউ হয়তো খুব অ্যাক্টিভলি কাজ করে, কেউ মাঝে মাঝে কাজ করে, আমার মতো আমি অনিয়মিত, কিন্তু আসলে আপনাদেরকে তথ্য সেবা দেওয়ার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত একটি গ্রুপ কাজ করে যাচ্ছি। আপনাদের প্রশংসা আসলে আমাদেরকে উৎসাহ প্রদান করে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। ওনাদের থেকে যে দুই একটা লাইন আমরা পাই এটাই তো সবচেয়ে আমাদের অনুপ্রেরণা কাজ আমি করে। আমার সাথে যে দুজন আছেন রিয়াদ ভাই এবং ইউসুফ সামি ভাই, ওনারা কিন্তু পেজের জন্য অ্যাক্টিভলি কাজ করছেন। ইউসুফ সামি ভাই, আপনার আসলে কিরকম লাগে এই আসলে যখন যখন ফলোয়াররা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করে তখন কিরকম লাগে? সত্যি ভাই, আসলে এটা বলে বোঝানো যাবে না। আসলে আমরাও চেষ্টা করি সর্বোচ্চ, যখনই একটা মেসেজ আসে আমাদের পেজে মানে সর্বোচ্চ গুরুত্ব সহকারে আসলে উত্তরটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখা যায় অনেকেই মানে সেই ধৈর্যটা রাখে না প্রশ্নটা গ্রহণ করার মতো। আচ্ছা, অনেকে কারণ আবার দেখা যায় যদি একটু এদিক ওদিক হয়ে যায় গালাগালি শুরু করে পেজের মধ্যেই। এটা আসলে আমাদের আমরা তো হ্যাঁ কাম্য না। সেটা অনাকাঙ্ক্ষিত, আমার দৃষ্টিতে সেটা অনাকাঙ্ক্ষিত। আর এরকম কিন্তু হয় না যে আমরা প্রশ্নগুলোর উত্তর দেই না, ইনবক্সে যে প্রশ্নগুলো আসে। না না, আলহামদুলিল্লাহ আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ সব সময় সব এডমিন অ্যাভেলেবল থাকে না, হ্যাঁ এই জন্য আমরা সময় নেই। সেটাও একটা বিষয়। হ্যাঁ সব ব্যাপারে দক্ষ না। রিয়াদ ভাই যেভাবে সৌদি আইনের ব্যাপারে দক্ষ, আমি তো সেভাবে আইনের প্রতি দক্ষ না, আইনের ব্যাপারে। ফলে রিয়াদ ভাইয়ের জন্য ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রিয়াদ ভাইয়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে, এতটুকু নিশ্চয়ই আমাদের ভিউয়াররা, আমাদের সাবস্ক্রাইবাররা বুঝবেন। রিয়াদ ভাই কি বলেন? হ্যাঁ অবশ্যই, এক্ষেত্রে আমরাও ওনাদের মতো একজন প্রবাসী, আমাদেরও ব্যক্তিগত একটা লাইফ আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের জব আছে, আমাদের ওখানে সময় দিতে হয়। এই সময়গুলো শেষ করে যে বাড়তি একটু সময় থাকে ওই সময়টা প্রবাসীদের কাজে লাগানোর চেষ্টা করি আমরা। ফজর নামাজের পর ঈদের নামাজ পড়লে কি নামাজ হবে কিনা? ভাই ফজরের নামাজ আসলে কখন পড়বেন? ঈদের নামাজ পড়তে হবে সূর্যোদয়ের পরে। ফজরের নামাজ যদি আপনি
পড়ে ফেলেন, সূর্যোদয় আপনাকে ফজর নামাজ পড়তে হবে আগে সূর্যোদয়ের আগে, আগে এবং তার সাথে যদি অবশ্যই। ঈদের নামাজ পড়ে ফেলেন তাহলে তো হবে না। আপনাকে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে হবে, এবং যে ফতোয়া বোর্ড থেকে যে ফতোয়াটা এসেছে যে সূর্যোদয়ের 15 মিনিট পর হতে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য, সূর্যোদয়ের পুরো 15 মিনিট পর হতে আপনি ঈদের নামাজ শুরু করবেন, এবং এই সময়টা থাকবে জোহরের নামাজের 15 মিনিট আগ পর্যন্ত। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হুম। আচ্ছা, আমি বাংলাদেশি আপনাদের নিউজগুলো সঠিক, আমি সব সময় ফলো করি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদের নির্ভুল নিউজ প্রচার করার জন্য। সবাইকে ঈদ মোবারক। উজ্জ্বল হাওলাদার ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আমাদের নিউজগুলো কেন সঠিক থাকে, আমরা আসলে সঠিক সোর্স থেকে নিউজগুলো নিয়ে নিউজ করে থাকি। আমরা ভুই4 অনলাইন নিউজ পেপার থেকে আমরা নিউজগুলো নেই না। আমাদের কিছু নির্দিষ্ট সোর্স আছে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আরব নিউজ, আল আরাবিয়া, সৌদি গ্যাজেট, এবং বেশ কিছু আজল নিউজ আছে, আখবার সৌদিয়া, হ্যাঁ, আখবার এবং সৌদিয়া। মিনিস্ট্রির যে টুইটার অ্যাকাউন্ট গুলো আছে বিভিন্ন মিনিস্ট্রির, সেখান থেকে আমরা নিউজগুলো নিয়ে থাকি। স্বভাবতই আমাদের নিউজগুলো সঠিক হবে। রিয়াদ ভাই, আপনি এ নিয়ে অনেকদিন কাজ করছেন, আপনার এই নিউজ নিয়ে আপনার কি বলার আছে? জি, অবশ্যই। এখানে যেই মূলত যেই অনলাইন যে নিউজ পোর্টাল গুলো আছে সেগুলোর মধ্যে আমরা সেই নিউজগুলো ফলো করার চেষ্টা করি, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, এরপরে জওয়াজাতের যে ওয়েবসাইটটা আছে সেটা, এরপরে আপনার এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তো আমরা ইতিমধ্যে করোনা আপডেট গুলো দিয়ে থাকি। এরপরে আপনার এই আখবার সৌদিয়া, অর্থাৎ সৌদি যে টেলিভিশন চ্যানেল গুলো আছে তাদের নিজস্ব পেজ আছে সেগুলোতে, এবং কি সাবক আছে, ওকাদ আছে, জেরিদাত রিয়াদ আছে, জেরিদাত মদিনা আছে। এই সমস্ত নিউজগুলো আমরা মূলত ফলো করি। তো এই নিউজগুলোতে স্বাভাবিকভাবে বলতে গেলে এই নিউজগুলোতে প্রাথমিকভাবে সঠিক খবরগুলো খুব দ্রুত চলে আসে, বিশেষ করে আরবিয়ান পত্রিকাগুলোতে। সেগুলো থেকে নিউজগুলো যদি আমরা দ্রুত সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে প্রচার করতে খুব সময় লাগে না আর কি। সেগুলো সংক্ষিপ্ত আকারে হোক আর ইয়ে হোক, আমরা চেষ্টা করি সবসময় আকাশ ভাই সঠিকভাবে। আরেকটি প্রশ্ন করেছেন যে লকডাউনের কারণে বা কারণে যে জরিমানাগুলো করা এখন আকাশ ভাই সম্ভবত তিনি প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন জরিমানার টাকা না দিয়ে দেশেও যেতে পারবো না। হ্যাঁ ভাই, যেতে অবশ্যই। পারবে না। হ্যাঁ, হ্যাঁ, যেতে উনি পারবেন, বুঝাতে অবশ্যই চাইছে পারবেন যে না। ওই জরিমানার টাকা না দিয়ে দেশে কেউ যেতে পারবে না। হ্যাঁ, এটা তো জি, কোনোভাবে অবশ্যই সম্ভব ভাই। না। আপনি শুধু দেশে যাওয়া না, আপনার মানে যদি ওই জরিমানাটা যদি না আসে, আল্লাহ না করুক, তাহলে সেক্ষেত্রে আপনার এই ইয়েটাও আসবে না, অর্থাৎ আকামাও আপনি তাজদিদ করতে পারবেন না সেক্ষেত্রে। আমাদের মেনন ভাই সম্ভবত নেট সমস্যা আছে। যদি আচ্ছা রিয়াদ ভাই, যদি আউটপাস দেয় তাহলে তো যাওয়ার কোনো সুযোগ নেই এই জরিমানা না দিয়ে। যেহেতু জরিমানা আছে তাহলে অবশ্যই সেক্ষেত্রে জরিমানা তো অবশ্যই সাবমিট করতে হবে, অবশ্যই দিতে হবে। জরিমানার ক্ষেত্রে কোনো ছাড় নেই। জরিমানার টাকাটা দিতে হবে, না হলে হয়তো আপনি পারমিটটা পাবেন না। অবশ্যই। ভিসা ইস্যু হবে না, এক্সিট এন্ট্রি বা এক্সিট যে ভিসাটা সেটা ইস্যু এটা থেকে উত্তরণের একটাই শুধু উপায় আছে, সেটা হচ্ছে সৌদি থেকে অন্য দেশে হয়ে যেতে পারলে তারপরে যেতে পারবে। সেই সম্ভাবনা কম আসলে, খরচ করাটা এত সহজ না। হ্যাঁ, সেটাও একটা বিষয়। উজ্জ্বল হাওলাদার বলেছেন, ভাই ফ্লাইট কবে থেকে চালু হবে কাইন্ডলি একটু জানাবেন কি? আসলে ভাই আমরা নিজেরাও ফ্লাইট কবে চালু হবে সেজন্য অপেক্ষা করছি। আমাদের এখন ছুটি চলছে, আমি নিজে একটা ইউনিভার্সিটিতে আছি, আমার সামারের ছুটি শুরু হয়ে গেছে। আমি আসলে এই ফ্লাইটের জন্য অপেক্ষা করছি যে যখন শুরু হবে তখন আমি প্রথম ব্যক্তি হব যে ফ্লাইটে চড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। ইনশাআল্লাহ আমি হব দ্বিতীয় ব্যক্তি। আসলে আমাদেরও এই ধরনের নলেজ নাই, তবে আমরা যতটুকু জানতে পারছি যে বিশ্বের বিভিন্ন দেশ আসলে ফ্লাইট স্পেশাল ফ্লাইট তো কিছু চলছে, তারপরেও কিছু নিয়মিত বিরতিতে কিছু ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানা যাচ্ছে। যেমন যেখানে একটি রোতে 3 জন বসতো সেখানে হয়তো এখন 2 জন বসবে, এ ধরনের ব্যবস্থা নিয়ে কিছু ফ্লাইট হয়তো চলবে। এর ফলে কি হবে, টিকিটের প্রাইস বেড়ে যাবে। আপনি যেখানে 3 জন বসতেন সেখানে 2 জন বসবেন, ফলে আপনার টিকিট বেড়ে যাবে। এভাবে কিছু দেশ চিন্তা করছে। আসলে এই অবস্থা যদি, লকডাউন অবস্থা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে অনেক ইন্ডাস্ট্রি দেউলিয়া হয়ে যাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রি। এই বিভিন্ন কোম্পানিগুলো
এভিয়েশন কোম্পানিগুলো ওরা কিন্তু পথে বসে যাবে, দেউলিয়া হয়ে যাবে। তাই তারা সরকারের উপর চাপ প্রয়োগ করছে বিভিন্নভাবে, যে কোনোভাবে ফ্লাইট চালু করা যায় কিনা। সরকার সেভাবে চিন্তা ভাবনা করছে। আপনি জানেন যে ইন্ডিয়াতে সম্ভবত ডোমেস্টিক ফ্লাইট চালু হয়ে গেছে, আমি যতদূর জানি। কিছু ইন্ডিয়া পাকিস্তান, হ্যাঁ, কিছু ব্যবস্থা নিয়ে ডোমেস্টিক ফ্লাইট চালু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ঈদের আগে এক শুভেচ্ছা বার্তায় বলেছেন যে আসলে আমাদেরকে এখন সময় হয়েছে, আসলে আমরা এভাবে চলতে পারি না, আমাদের সময় হয়েছে যে করোনাকে সাথে নিয়েই পথ চলার, এখন সেভাবেই আসলে সামনে আগাতে হবে। প্রধানমন্ত্রী জানি না এই করোনার এই মহামারী থেকে কবে এই পৃথিবী মুক্ত হবে, আল্লাহু আলাম। আমাদের আশা থাকবে ইনশাআল্লাহ। রবিউল ইসলাম ভাই সালাম দিয়েছেন, কেমন আছেন সবাই, ঈদ মোবারক। রবিউল ইসলাম ভাই সম্বন্ধে বলতে হয়, উনি আমাদের এডমিন ছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে উনি আসলে অনেকদিন ধরে আমাদের সাথে নেই। রবিউল ইসলাম ভাই যখন আমাদের আসলে বর্তমান পেজটার নাম প্রবাস পরবাস, কিন্তু একসময় কিন্তু এই পেজটা ছিল আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে ফেসবুক নীতিমালার কারণে আমাদের পুরনো পেজটি ডিলিট হয়ে যায়। সেই পেজের সাথে রবিউল ভাই প্রথম দিক থেকে জড়িত ছিলেন, এবং আমারও আগে আমি যখন আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজে আমি যখন ব্যক্তিগতভাবে জয়েন করি, তখন আসলে রবিউল ভাই, শামীম ভাই, সাদ্দাম হোসেন ভাই, ওনারা অ্যাক্টিভলি সেই পেজে কাজ করতেছিলেন, এবং সেই পেজ একসময় সৌদি আরবের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। রবিউল ভাই আমরাও কিন্তু তখনই ওই পেজের স্বর্ণালী সময়ে সত্যি বলতে আমি, রিয়াদ ভাই, জাহিদ ভাই আমরা আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফেসবুকের নিয়মের কারণে আমাদের পেজটা ডিজেবল হয়ে গেছে। ব্যক্তিগত কারণে ব্যস্ততা বেড়ে যাওয়ায় রবিউল ইসলাম ভাই চলে গেছেন। পরে নতুন টিম হয়েছে। আমাদের পুরনো পেজটি ফেসবুকীয় নীতিমালার কারণে ডিলিট হয়ে গেছে। এখন বিভিন্ন পেজ দেখা যায়, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজ হিসাবে অনেক পেজ দেখা যায়, ওগুলো আসলে আমাদের সেই আসল পেজ না। আমরা যখন ওই পেজ থেকে পরিবর্তিত হয়ে প্রবাস পরবাস নামে শুরু করলাম, তখন এই স্কোপটি অন্যান্য পেজগুলো নিয়ে নিল, তারা সেই নামে পেজ খুলে এরা ওই সুযোগটা তখন নেই, ওই সুযোগটা নিয়ে নিল। এটা আমি এই মুহূর্তে ক্লিয়ার করতে চাই। আসলে অন্যান্য যে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজ আছে, সেগুলো আসলে সেই আদি অকৃত্রিম পুরনো পেজ না, সেগুলো আসলে নতুন করে খোলা, আমাদের নামটি তারা নিয়ে নিয়েছে। আমরা আসলে কেন প্রবাস পরবাস নামটা নিলাম, কেন আবার পুরনো নামই ছিলাম না, সেটার ব্যাপারে বলতে চাই যে আসলে একসময় আমরা এডমিনরা চিন্তা করলাম, আমরা সবাই এডমিন মিলে একটা মিটিং করলাম যে আমরা আসলে কি নাম দেব, যেহেতু আমাদের পেজটা ডিলিট হয়ে গেছে, আমরা নতুন একটা পেজ যদি খুলতে যাই কি নামই দেবো। তখন আমরা বললাম যে আসলে আমাদের বাউন্ডারি যদি বড় করি, দেখা গেল যে সৌদি আরব, আমরা যদি মিডল ইস্ট কভার করি, তাহলে তো আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি বলে আসলে পেজটা সংকীর্ণ হয়ে যায়। আমরা যদি বাউন্ডারি ওপেন করে দিই, তাহলে আসলে প্রবাস পরবাস সমস্ত প্রবাসীকেই বুঝাবে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে এই নতুন পেজটি চালু করি, কিন্তু যদিও আমাদের কার্যক্রম আসলে সেভাবে আমরা বাড়াতে পারিনি, এখনো সৌদি আরব কেন্দ্রিকই আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা ছিল। আর এজন্যই আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজ নামটি আর নেইনি, এবং এই সুযোগে কিছু নতুন পেজ এই নামটি নিয়ে তারা পেজ খুলে বসেছে। ধন্যবাদ রবিউল ভাই, আপনি আমাদের সাথে না থাকলেও আপনি আমাদের দেখছেন, আমাদের পাশে আছেন, এটা জেনে ভালো লাগলো। আরোহী আলমগীর উনি আরেকটি প্রশ্ন করেছেন, আজকে একটা দেখলাম সৌদি আরবের বৃহস্পতিবারের পর পর্যায়ক্রমে সব শিথিল করবে, এ সম্বন্ধে কি আপনাদের জানা আছে কিনা? হতে পারে, সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। 27 তারিখ পর্যন্ত আসলে 24 ঘন্টা কারফিউ, 27 তারিখের পরে আসলে আগের পর্যায়ে যাবে কিনা যে এখনো কোনো ঘোষণা আসে নাই, সেক্ষেত্রে আমরা সঠিকভাবে কিছু বলতে পারছি না। পেলে অবশ্যই আপনারা পেজের মাধ্যমে জানবেন। অবশ্যই যদি ওইরকম কোনো নিউজ আসে, তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ সবার আগে আমরাই প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রবিউল ইসলাম ভাই আরেকটি কমেন্ট করেছেন, সম্মানিত এডমিনদের দেখে অনেক ভালো লাগলো। আমিনুল ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই। কোথায় আছেন? দেশে নাকি সৌদি আরবে? সৌদি আরবে আটকে গেছি, দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব, দেখা যাক কি হয়। আল্লাহ করিম। আরিফ মির্জা আরিফ সালাম দিয়েছেন, কেমন আছেন প্রিয় পেজের ভাইয়েরা? আলহামদুলিল্লাহ ভালো আছেন।
একটি প্রশ্ন এসেছে, আমার মনে হয় রিয়াদ ভাই বলতে পারবেন। আমার ভিসার মেয়াদ শেষ, আমি কি যেতে পারবো সৌদি আরব? মানে তার মানে বোঝাচ্ছে উনি আসলে বাংলাদেশ গিয়েছিলেন, বাংলাদেশ থেকে আর সময় মতো ফেরত আসতে পারেননি। ওনার আসলে হুম। কি করবেন? ওনার মতো তো অনেকেই আছে। জি ভাই, আপনি আশা রাখেন ইনশাআল্লাহ আপনি আসতে পারবেন, কারণ সৌদি সরকার অলরেডি ঘোষণা দিয়েছে অনেকেরই 3 মাসের ভিসা অটোমেটিকলি বাড়ছে, অনেকে কোম্পানির মাধ্যমে সেটি তামদিদ করে নিচ্ছে বা নিবে, এরকম এরকম একটা সুযোগ দিচ্ছে। এটা কারফিউ, মানে যখন ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট গুলো বন্ধ হয়ে গিয়েছিল, তারই ধারাবাহিকতা পরবর্তীতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা এসেছে, যারা বাইরে আছে তাদেরকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, এবং তাদেরকে যে ভিসার যে মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেটি আহ, আহ, কোনো কোনো প্রকার চার্জ ছাড়া, মানে কোনো টাকা পয়সা ছাড়াই ওইটি আহ, নির্দিষ্ট সময়ের জন্য আহ, ইয়ে করে নিতে পারবে, সময় বাড়িয়ে নিতে পারবে। এবং কি আপনারা এটাও জানেন যে 3 মাসের জন্য, অর্থাৎ 18ই মার্চ থেকে 30শে জুন পর্যন্ত, এই যে 3 মাস, এই 3 মাসের মধ্যে যাদের আকামা এক্সপায়ার হবে তাদেরকে সৌদি সরকার অলরেডি আকামা তামদিদ করে দিয়েছে। এক্ষেত্রে কোনো টাকা পয়সা নেয়নি, আহ, যেটা আমি নিজেও পেয়েছি। আমি নিজেও 3 মাসের আকামা পেয়েছি বাড়তি। তো এই সুযোগটা দিয়েছে যেহেতু, ইনশাআল্লাহ আমরা আশা করব যারা বাংলাদেশে আছে তারাও একটা সুযোগ পাবে এক্ষেত্রে। কারণ এখানে তো এই বর্তমান পরিস্থিতির জন্য কারো হাত নেই এক্ষেত্রে, কারো কিছু করার নেই, সম্পূর্ণ এটা আল্লাহর ইচ্ছে। এরকম একটা ভাইরাস যে চলে আসবে, আমরা গত 2-3 মাস আগে আমরা কেউ জানতাম না যে পরিস্থিতি এখন বর্তমানে যে যে সিচুয়েশন, এটা যে বর্তমানে এই অবস্থা হবে, এটা আমরা কেউ জানতাম না। হঠাৎ করে বিষয়টা হয়েছে, তো সেটার জন্য আমরা কেউ দায়ী না। তো ইনশাআল্লাহ আশা করবো ভাই আপনি আসতে পারবেন ইনশাআল্লাহ বেদিনিল্লাহ। ইনশাল্লাহ। আরেকটি ব্যাপার আপনার সাথে যোগ করতে যাচ্ছি, যে গাড়ির যে লাইসেন্স ইস্তেমারা বলি আমরা এই ব্যাপারে একটি ঘোষণা এসেছে যে যাদের ইস্তেমারা শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আসলে বা শেষ হওয়ার পর্যায়ে, শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পর্যায়ে, তারা আসলে এখন সেটা রিনিউ করতে পারবেন, কোনো রকম ফাহাস করতে হবে না। আপনি অনলাইনে অ্যাপসির অ্যাকাউন্ট থেকে আপনি রিনিউ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টের মাধ্যমে জি, করতে পারবেন। আপনাকে ফাহাসের জন্য যেতে হবে না। আপনি এখন অনলাইনে রিনিউ করে নেবেন, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আপনি নিকটস্থ মোড়র অফিসে গিয়ে আপনার কার্ডটি নিয়ে নেবেন। এটা আমরা জানিয়ে দিচ্ছি। তারপর আরেকটা বিষয় ইতিমধ্যে আসছে, সেটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স যাদের ছিল জি তাদেরকেও 2 মাসের করে ইন্স্যুরেন্স অটোমেটিক বাড়িয়ে দেওয়া হয়েছে। জি। গাড়ির ইন্স্যুরেন্স যাদের এক্সপায়ার হওয়ার কথা তাদেরকে ওই সুযোগটা দিচ্ছে। হ্যাঁ, 2 মাসের করে। আবার আরেকটা বিষয় হচ্ছে, যারা ভিজিট বিষয় বর্তমানে সৌদিতে অবস্থান করতেছে, যাদের ভিজিট বিষয় এক্সপায়ার পথে, তাদেরকেও একটা সুযোগ দিচ্ছে অ্যাপশেয়ারের মাধ্যমে। যারা তাদের অ্যাপশেয়ারের মাধ্যমে ওই ভিজিট বিষয়ের যে নির্দিষ্ট যে একটা অ্যামাউন্ট থাকে, একটা চার্জ থাকে, ওইটি পরিশোধ করার জন্য যাওয়ার দরকার নেই। আচ্ছা সেটি পরিশোধ, হ্যাঁ, কোনো এটিএম বুথ থেকে হোক, আর অথবা আপনি যে ব্যাংকের যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অনলাইনে এটা পেমেন্ট করে অ্যাপসেরে গিয়ে সেটি আপনি তামদিদ করতে পারবেন, সেক্ষেত্রে ওইটা সুবিধা দিয়েছে। আর যে একটু আগে বললেন যে লাইসেন্সের ব্যাপারে, সেটাও মরুরে যাওয়ার দরকার নেই, এমন সুবিধা দিচ্ছে। আমি এমনও ভিডিও দেখছি যে অনলাইন থেকে আপনি, হবে। হ্যাঁ, তামদিদ করার পরবর্তীতে যে সৌদি বারিদ আছে, ওই বারিদের মাধ্যমে আপনার ঠিক বাসায় নিয়ে আসছে, যে ইস্তেমারাটা আছে ওই ইস্তেমারাটা বাসায় নিয়ে দিয়ে যাবে। মানে যদি ইলেকট্রনিক সিস্টেমে যদি ইয়ে করা হয়, তামদিদ করা হয়, সেক্ষেত্রে একবারে আচ্ছা আপনি বাসা থেকে বের হওয়ার দরকার নেই, ওরাই এনে দিবে বাসার সামনে। আচ্ছা আর আচ্ছা। এক্ষেত্রে বাড়তি কোনো চার্জেরও প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটা জিনিস থাকতে হবে, এটা হচ্ছে আনুমানতানি। আনুমানতানি সম্বন্ধে আমরা অনেকে জানি না। অর্থাৎ আমি যেখানে অবস্থান করতেছি, ন্যাশনাল অ্যাড্রেস। আহ হ্যাঁ, ন্যাশনাল হ্যাঁ, হ্যাঁ। অ্যাড্রেস, আমার বাসা আমার কোথায়, আমার বাসা নাম্বার কত, হোল্ডিং নাম্বার, স্টেট নাম্বার, আমার সঠিকভাবে দিতে হবে। হ্যাঁ, 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 আমি যে অবস্থান করছি, আমার লোকেশনটা, মানে এটা ফুল ডিটেলস দিয়ে, যে আনুমান ওতানি, অথবা আপনি যে ন্যাশনাল আইডি বা ন্যাশনাল অ্যাড্রেস যেটাকে বলা হয়, সেটাকে আপনি অনলাইনে গিয়ে পরিপূর্ণ করলে এই সুবিধাগুলো আপনি পাবেন। যে এখন বললাম না যে ইস্তেমারাটা তামদিদ করার পরবর্তীতে বাসায় নিয়ে আসছে, তো এটা কিন্তু হ্যাঁ আপনি ওদেরকে ইনফরমেশন দরকার নেই, আপনি আগে এটা অ্যাপ্লিকেশন করে রাখছেন। জি, তো ওরা আসলে ওই অ্যাড্রেসটা দেখেই হ্যাঁ, আপনাকে ওই বাসায় পৌঁছে অ্যাড্রেসটা দেখে ওখান থেকে অনলাইন থেকে নিয়েই আপনার ইয়েতে নিয়ে আসবে আচ্ছা অটোমেটিকলি। রিয়াদ আপনি ভাই, বলেন। অনেকে যারা এক আসলে জায়গা থেকে দেখা যায় যে আমি অনানতানি এক করছে জায়গায় আছি বাসা ভাড়া কিন্তু নিয়ে, অন্য জায়গায় চলে গেছে, হ্যাঁ অন্য জায়গায় চলে তাদেরকে গেছে, কি ওইখানে যে আবার অনানতানি করতে হবে নাকি? তারা কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসের যে ওয়েবসাইটটা আছে ওখানে গিয়ে এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। ঠিক হ্যাঁ, ঠিক ওটা আছে, আপনি, হ্যাঁ, যদি লোকেশন চেঞ্জ করেন তাহলে ওটা আপনি ইয়ে করতে পারেন, আপডেট করা যাবে। আপনি করতে পারেন, হ্যাঁ, এটা হবে। এমডি ইউসুফ নূর বলেছেন, ভাই এখন কি কাফালা চালু আছে কিনা? জি ভাই, চালু আছে, কাফালা তো বন্ধ হয় নাই, আলহামদুলিল্লাহ এখনো চালু আছে। কাফলা তবে বন্ধ হ্যাঁ, হয়েছে বলতে যারা ডোমেস্টিক ওয়ার্কার
হ্যাঁ, যারা শাখাওয়ালা অর্থাৎ খাদ্দামা বলেন, হাউস ড্রাইভার বলেন, আমিন মুজ্জালি বলেন, তাদের ক্ষেত্রে একটা সুযোগ ছিল। গত মাস 2-3 মাস আগে একটা ঘোষণা আসছিল যে তারা অন্যত্র কাফাল হতে পারবে, এক সৌদি থেকে অন্য সৌদি কাফাল হওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু এটি বর্তমানে গত সপ্তাহ 2 আগে বন্ধ সম্ভবত, করে মেবি দিতে হবে। 10 দিন হবে। হ্যাঁ, ওই সময় আবার এটা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে সেটা নেই, কিন্তু এমনি নর্মালি যে ওয়ার্কার গুলো আছে তারা আহ ওই সুযোগটা পাচ্ছেন, সমস্যা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। 28 তারিখে মসজিদ খোলা, তা কি সঠিক? এই ধরনের কোনো নিউজ কি আপনাদের এসেছে? জি আমি না, তো আমি এখনো দেখিনি, আলহামদুলিল্লাহ আমি এখন দেখিনি এটা। যদি খুলে আলহামদুলিল্লাহ বলবো। জি, খুললে তো ভালো, আমরা সবাই জেনে যাব। আমাদের কাছে এখনো নিউজ আসেনি। হুম, ধন্যবাদ ভাই আপনাদেরকে জরুরি প্রশ্ন দেওয়ার জন্য। রবিউল ভাই এখনো সাথে আছেন, থাকবেন, ছিল। ধন্যবাদ রবিউল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যদি জাযাকাল্লাহ খাইর। আবার ফেরত পাই আরো ভালো লাগবে, তবে আপনার ব্যস্ততা আমরা বুঝি। রবিউল ভাই কি সৌদিতে আছে না দেশে? সৌদিতে আছেন উনি, সৌদিতে এই মুহূর্তে কোথায় আছেন আসলে সেটা বলতে পারছি না, তবে উনি সৌদিতে জব করেন। আরিফ মির্জা আরিফ, আচ্ছা ভাইরা, আমার এক ভাই লকডাউনের আগে সৌদি আসছে, তার ইকামা হয় নাই, 3 মাস হয়ে গেছে, কবে খুলবে জাওয়াজত অফিস, সেই বিষয়ে কিছু জানা থাকলে বলবেন। তার মানে অনির্দিষ্ট বাংলাদেশ থেকে সৌদি আরব আসার পর ইকামা করতে পারেনি, এর মাঝখানে লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেটার আর সুযোগ হয় নাই, 3 মাসও পার হয়ে গেছে। এই মুহূর্তে আসলে করণীয় কি, বা জাওয়াজত অফিস কি কখন খুলবে? এটাও, এই ক্ষেত্রেও 3 মাসের সুযোগ আছে। যারা নতুন আসছে ওই সময়ের মধ্যে, অর্থাৎ মার্চের কাছাকাছি সময়ে আসছে যারা, তাদের ক্ষেত্রেও 3 মাস একটা সুযোগ দিচ্ছে। অর্থাৎ কোনো রকম যাওয়া যেতে না যাওয়া ছাড়াই আপনি এটা ইয়ে করে নিতে পারবেন ইলেকট্রনিক সিস্টেমে আর কি। পরবর্তীতে যদি আকামা রিনিউ করে, সেক্ষেত্রে এই বাড়তি যে 3 মাস, এটি ওই সময় অ্যাড করা হবে আর কি। এখন আপাতত যে টাইম যদি এক্সপায়ার হয়ে যায়, আপনারা জানেন যে সৌদিতে প্রবেশ করার পরবর্তীতে 3 মাসের একটা সুযোগ থাকে, 90 দিন। এই 90 দিনের ভিতরে আকামা না করলেও কোনো সমস্যা নেই, ওই পাসপোর্ট দিয়ে চলতে পারে। তো 3 মাস এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এটা কিন্তু নির্দিষ্ট একটা জরিমানা আসে, প্রাথমিকভাবে 500, এরপরে 1000, তারপরে 2000। সরি, তারপরে কিন্তু 2000 রিয়াল থাকে না, তারপরে বাংলাদেশে চলে যেতে হবে অটোমেটিকলি, ফাইনাল এক্সিট লেগে যায়। তো আবু আনাস, আমাদের রিয়াদ ভাইয়ের নামও কিন্তু আবু আনাস, তাই কি, তাই না? জি জি জি, রিয়াদ ভাই, আমার ছেলের নাম আমরা আনাস। আপনাকে আবু আনাস বলে ডাকি। হুম। তো ইনি এই আবাহতে আবু আনাসের ছবিটা যদি দেখেন, পেছনে পাহাড়, আমি কিভাবে জানলাম উনি আমার সাথী, তো উনি বলছেন যে মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইকে আপনি আমি দেখছি, ভাই এই বিভিন্ন পোস্ট আমাদের ওই যে প্রবাস প্রিয়জনে শেয়ার করে। জি জি হ্যাঁ, কিন্তু জি। তখন আমি আমি খুব দেখছি। কনফিউজ ছিলাম এটা কে। হ্যাঁ হ্যাঁ, উনি আমার একদম কাছের লোক। রবিউল ভাই আরেকটা জিনিস বলেছেন যে আমাদের আসলে যে পেজের নামটা, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি থেকে আমরা প্রবাস পরবাস হয়েছি, এই সুযোগে অন্য কিছু টিম আমাদের নামটি কপি করে ফেলেছে। সেই ব্যাপারে রবিউল ভাই একটি ভালো সুন্দর একটি কমেন্ট করেছেন, ভালো জিনিসকে মানুষ কপি করবে, এটাই স্বাভাবিক। নাম কপি করা যায়, গুণাগুণ কিন্তু কপি করা যায় না। আপনারা এগিয়ে যান, প্রবাসীদের ভালোবাসা ছিল, থাকবে। ধন্যবাদ। অবশ্যই আপনি একেবারে যথার্থ কথাটাই বলেছেন। নাম জি, আমাদের অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নামে কিন্তু প্রচুর পেজ আছে, তাই না? এবং হুম, তারা বসে থাকে যে প্রবাস পরবাসে কোন নিউজটি কখন হবে, ইউজ করো। এই নিউজটি কপি করবে, হ্যাঁ হ্যাঁ, সেই নিউজ, এক্স্যাক্টলি। এটার জন্য কপি করবে। তাদের হ্যাঁ তাদের আইডিয়া নেই, তাদের কন্টেন্ট নেই, তারা কিন্তু আমাদেরই মুখাপেক্ষী, তারা আমাদের জন্য বসে থাকে। হ্যাঁ, কখন নিউজটা পাবলিশ হচ্ছে আর কখন কপি করবে। জি, আল্লাহ হাদিহুম বাস। এরপরে প্রশ্ন কি? আজকের দিনে আপনি সুস্থ থাকাটাই হয়তো এই একটা ঈদ, আজকের দিনে আপনার ফ্যামিলির কেউ অসুস্থ না, এটা ভেবে খুশি থাকাটাই হয়তো একটা ঈদ। সঠিক বলেছেন। মিনওয়াইল, সবাইকে এবারের অন্যরকম ঈদের আগের মতোই মোবারক, আপনাকে ঈদ মোবারক। সবুর আলম বলেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা কেমন আছেন এবং সৌদির অবস্থা প্রতিদিন জানে পেজে খুশি হবো। হ্যাঁ ভাই, আমরা কিন্তু প্রতিদিন আপডেট দিচ্ছি সৌদি আরবের কি অবস্থা, কিন্তু আমরা কিন্তু সাথে সাথে এও বলছি যে আপনি কিভাবে সুস্থ থাকতে পারবেন। আপনাকে সামাজিক দূরত্ব মেনটেন করতে বলা হচ্ছে, আপনারা কিন্তু সেটাও মেনে চলবেন। মঈনুদ্দিন ভাই বলেছেন, ধন্যবাদ এডমিনদের আমাদের পাশে থাকার জন্য, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ। ধন্যবাদ। সালাম দিয়েছেন শাহ আলম ভাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের এই লকডাউন পরিস্থিতিতেও আমরা নিয়মিত টিম মিটিং করি, আমরা একসাথে আড্ডা দেই,
আজকে হয়তো লাইভে আসলাম, কিন্তু সবসময় আমাদের মধ্যে কথা থাকে, যোগাযোগ থাকে। আমরা চাচ্ছি যে এই সময়টাকেও বৈচিত্র্যময় করে তোলার জন্য, কাজে রূপান্তরিত করার জন্য, কি কি কাজ করতে পারেন সেটার জন্য। আপনি জানেন আপনার এরিয়াতে কি কি কাজ আপনি বাসায় বসে করতে পারবেন। আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি সেই রিলেটেড কাজগুলো আমি এই সময়টাকে ব্যবহার করছি, এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করছি সেই রিলেটেড কাজগুলো করার জন্য। আপনারা যে যার কাজে আছেন, যদি আপনি ভালো, আপনার যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে, অনলাইনে যদি দক্ষতা থাকে, আপনি অনেক ফ্রি কোর্সেস আছে, ঠিক আছে, আপনি আপনার দক্ষতা বাড়াতে পারেন, এই সময়টাকে কাজে লাগাতে পারেন, একটা জ্ঞান অর্জন করা সেটা করতে পারেন। মোহাম্মদ রিয়াদ ভাই বলেছেন ভাই প্রশ্ন ছিল, ভাই প্রশ্ন করে ফেলেন। আমরা দেখছি, কমেন্টগুলো দেখছি, নিয়মিত বিরতিতে আমরা চেষ্টা করছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্বার্থপর ভালোবাসা বলেছেন 27 তারিখের পর কি লকডাউন চলবে নাকি উঠিয়ে দেওয়া হবে? এখনো কি আপডেট আছে ইউসুফ সামি ভাই আমাদের হাতে? না না ভাই, এখনো এই বিষয়ে এখনো আপডেট আসে নাই। আমাদেরকে আর 2 দিন অপেক্ষা করতে হবে, তারপর আমরা ইনশাআল্লাহ জানিয়ে দিব যে আপডেট আসবে সেটা। রবিউল ভাই আমাদেরকে ফলো করছেন, আসলে উনি বলছেন যে এখনো আসলে উনি সৌদিতেই আছেন। এখন রিয়াদ ভাই যেটা, আকাশ ভাই অনেকক্ষণ ধরেই আসলে জিজ্ঞেস করছিলেন যে জরুরি প্রয়োজনে যদি এই লকডাউন পরিস্থিতিতে বাইরে যেতে হয় বা কারো ইমার্জেন্সি কারণে মেডিকেল যেতে হবে, গ্রোসারির দরকার হতে পারে, আপনারা জানেন আরেকটি অপশন, একটা অ্যাপস আছে তাওয়াক্কাল না, সেখানে কিন্তু জগিং এর জন্য বোধহয় একটা অপশন তৈরি হয়েছে। এটা আজকে ঘোষণা আসছে। আসলে এখন সেই সময় হয়েছে আসলে ওই তাওয়াক্কাল না অ্যাপ সম্বন্ধে বলার জন্য। রিয়াদ ভাই আপনি যদি বলেন বিস্তারিত। জি অবশ্যই। তার আগে বলে নেই, এই সম্বন্ধে বোধহয় আমাদের একটি ভিডিও পোস্ট পেজে গেছে, তাই নয় কি রিয়াদ ভাই? না এখনো দিই নাই, আমি দিব ইনশাআল্লাহ আজকে রাতে। আমরা হয়তো এই লাইভের পরে দিয়ে দিব যে কিভাবে আসলে অ্যাপসটি অপারেট করতে হবে। রিয়াদ ভাই যদি আপনি বলেন কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা আমি ইনশাআল্লাহ ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বিইজনিল্লাহ। সেটি হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন যাবত সৌদিতে বর্তমানে কারফিউ জারি আছে। আগে ছিল আপনার সন্ধ্যা বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত ছিল। তো সেটি ঈদের কারণে এখন গত 23 তারিখ থেকে 27শে মে পর্যন্ত সেটি 24 ঘন্টা করা হয়েছে। তো এমন অবস্থায় অনেকগুলো সেক্টর আছে সেগুলো খোলার অনুমোদন দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেমন আপনি ফার্মেসি, সেটি 24 ঘন্টা খোলা থাকবে কারণ এটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত হচ্ছে সুপারমার্কেটও প্রত্যেক দিনে যে আপনার যে নিয়মিত যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো সেখান থেকে সংগ্রহ করা প্রয়োজন, সেটিও একটি। আর তৃতীয়ত সেটা হচ্ছে যে আমাদের নিয়মিত প্রয়োজন খুচরা অর্থাৎ সবজি দোকান, মুরগির দোকান আছে এক্ষেত্রে। আবার আমিল মঞ্জিলে সিয়ানা অর্থাৎ যেখানে ইলেকট্রনিক ডিভাইস অথবা যে ইলেকট্রনিক নিয়মিত যে জিনিসগুলো প্রয়োজন অর্থাৎ তাল্লাজা বলেন অথবা মুকাইফ, এই ধরনের এই জিনিসগুলো সত্য সাপেক্ষে খোলার অনুমতি আছে, তবে অবশ্যই তাসরিয়া সংগ্রহ করতে হবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে পার্সোনাল একজন মানুষ যখন মানে অর্থাৎ আমরা প্রবাসীরা যারা আমাদের যে ইয়েগুলো প্রয়োজন অর্থাৎ কারফিউ চলাকালীন সময় আমাদেরকে যে বাইরে যেতে হবে, যে সময় আমাদের বাইরে যাওয়া প্রয়োজন, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রতিদিনই দিতে হচ্ছে। ইনবক্সে বলেন আর এই কমেন্ট বক্সে বলেন, সেখানে সবসময় দিতে হয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি, ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে পেজে দেবো। তো সেক্ষেত্রে আপনারা মানে খুব সহজে জানবেন যে কিভাবে এটি অ্যাক্টিভ করতে হয়। তো আরো সহজভাবে বলি, সেটা হচ্ছে আপনি যদি কোথাও যেতে হয় তাহলে সকাল 9টা থেকে বিকেল 3টের মধ্যে যাবেন। এর পরবর্তীতে আপনি মানে অর্থাৎ 3টের পরে গেলে কিন্তু ওই সময় পুলিশে একটু মানে কড়াকড়ি হবে ওই সময়। আপনি হ্যাঁ ওই সময় আপনি ইমার্জেন্সি বলতে গেলে ইমার্জেন্সি অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে বোধহয় সময়ও কম থাকে। ইভেন ইমার্জেন্সি থাকতে হবে, অর্থাৎ ইমার্জেন্সি কোনো প্রয়োজন অর্থাৎ বিশেষ প্রয়োজন হলে তখন তারা অনুমোদন দেবে ওই অ্যাপস এর মাধ্যমে। তো ওই অ্যাপসটি আপনি যখন সকাল 9টা থেকে বিকেল 3টার মধ্যে অ্যাক্টিভ করবেন তখন কিন্তু 1 ঘন্টা দিবে না, তখন 3-4 ঘন্টা দিয়ে দেয়। ঠিক আছে, ওই অ্যাপস এর মাধ্যমে আপনি বাইরে যেতে পারেন। পুলিশ ধরলে ওই অ্যাপসটির মধ্যে একটা বারকোড থাকে, ওই বারকোডটা দেখালে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। যেটা হচ্ছে রিয়াদ ভাই যেটা বলছেন, আসলে আপনাদেরকে প্লে স্টোর বা অন্য মার্কেট থেকে, অ্যাপল মার্কেট থেকে যেটা করতে হবে, আপনাকে তাওয়াক্কাল না অ্যাপটি নামিয়ে নিতে হবে। সেখানে আপনার ইকামা অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
আপনার মোবাইলে এক্ষেত্রে অবশ্যই অ্যাপস অ্যাকাউন্ট থাকতে হবে, যাদের অ্যাপস অ্যাকাউন্ট নেই তারা এই সুযোগটা পাবে না। আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, সেই এসএমএস যে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড থাকবে, সেইটি দিয়ে আপনাকে আসলে অ্যাক্টিভেট করতে হবে অ্যাকাউন্টটি। সেখান থেকে আপনি থাকবে, আজকে একটা ভিডিও যাবে আমাদের পেজে কিভাবে সেটা অপারেট করতে হবে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেখানে বেশ কিছু অপশন আছে, আপনি গ্রোসারির জন্য বের হবেন না কি ধরনের ইমার্জেন্সি না জগিং এ যাবেন সেটার ব্যাপারে বিস্তারিত বলা থাকবে। গ্রুপ নিয়ে কোনো সুযোগ সুবিধা আছে কিনা এই মুহূর্তে? হুরুপ লাগানো তাদের জন্য কোনো সুবিধা নেই না ভাই, তাদের জন্য স্পেশালি এখন আর কিছু নেই, আগের মতোই, আগে যেভাবে ইয়ে ছিল তাদের। জি 0-0 ভাই, 0 ভাই। ভাই সামনে দেশে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে কিনা, আসলে আপনি কি বৈধ না অবৈধ সেটা জানা হলে ভালো হতো। আসলে কি ধরনের সুযোগ চাচ্ছেন, যে আপনি আসলে দেশে যেতে চাচ্ছেন কিন্তু এই লকডাউন পরিস্থিতির কারণে বিমান চলছে না সেজন্য যেতে পারছেন না, এটা কি ব্যাপার, নাকি আপনি অবৈধ হয়ে গেছেন দেশে যেতে চাচ্ছেন কিনা সেটা আসলে আমরা নিশ্চিত না, তো আমরা উত্তর দিতে পারছি না। কোম্পানি জানুয়ারি থেকে বেতন দেয় না, কি করা যায়? সেক্ষেত্রে বক্তব্য মিলে সহযোগিতা নেওয়া উচিত, তারাই ওখানে মামলা করুন, অভিযোগ করুন। হ্যাঁ এমন অবস্থা যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা এই মুহূর্তে তো ওইরকম সুযোগ নেই। হেল্পলাইন আছে, আপনি চাইলে সেখানে অভিযোগ করতে পারেন। হেল্পলাইন একটা নাম্বার আছে, সেখানে গিয়ে ওই মুক্ত মামিল লিখে অথবা লেবার কোড এগুলো লিখে, লেবার কোড সৌদি এটা লিখে যদি চার্জ দেয় তাহলে সেই ক্ষেত্রে একটা হেল্পলাইন পাবে। ওই হেল্পলাইনের মাধ্যমে এখন আপাতত অভিযোগ করতে পারবে, না হলে সরাসরি মুক্ত মামিলে গিয়ে অভিযোগ করার সুযোগ আছে, সিস্টেম আছে আর কি। আব্দুল হালিম নিহন, উনিও আমাদের পেজের, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী, যখন আমাদের পুরনো পেজটি ছিল প্রবাস পেজটির পুরনো নাম ছিল আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী, ওই পেজে উনিও কিছুদিন আমাদের সাথে কাজ করেছেন। উনি জানতে চেয়েছেন ভাই বিমান কবে চালু হবে। আমার মনে হয় উনি আমার চেয়ে ভালো জানেন আসলে বিমান কবে চালু হবে, কিন্তু উনি আমাদের চেয়ে ভালো জানেন আসলে। তবে আমরা এই উত্তর ওনার কাছেও নেই, আমাদের কাছেও নেই, কারো কাছে নেই উত্তর। হ্যাঁ এই মুহূর্তে আসলে সঠিকভাবে বলতে পারছি না। তবে আমরা যতদূর জানি, আমি ওয়েস্টের কিছু কান্ট্রি আসলে তারা স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে তাদের কান্ট্রিম্যানদের, তাদের সিটিজেনদেরকে নিয়ে যাওয়ার জন্য, সেই ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। তবে আসলে এভিয়েশন কোম্পানি থেকে কিন্তু সরকারের উপর চাপ আছে, কারণ বিমান যদি এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, এইসব কোম্পানিগুলো, অনেক কোম্পানি, আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছি যে হাজার হাজার বিমান আসলে ক্যালিফোর্নিয়াতে ডাম্পিং অবস্থায় আছে বা পার্কিং অবস্থায় আছে। এই বিমানগুলো সঠিক সময় পরিচালিত না হয় এই বিমানগুলো নষ্ট হয়ে যাবে, কোটি কোটি ডলার, বিলিয়ন ডলার লোকসানের মুখোমুখি পড়বে এই এভিয়েশন কোম্পানিগুলো। ফলে আসলে এই কোম্পানিগুলো কিন্তু পরোক্ষভাবে আসলে বিভিন্ন সরকারকে চাপ দিচ্ছে যে আসলে সীমিত পর্যায়ে হলেও যাতে বিমান ব্যবস্থা খুলে দেওয়া হয়। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে আগের মতো হয়তো বিমান ব্যবস্থা পরিচালিত হবে না। আমরা আগেও বলেছি 20 মিনিট আগে যে ওখানে আসলে দূরত্ব থাকবে, 3 জনের সিটে হয়তো 2 জন বসবে এবং সেক্ষেত্রে টিকিটের প্রাইসটাও বেড়ে যাবে, কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না আসলে কবে বিমান চালু হবে। ধন্যবাদ হালিম ভাই, আব্দুল হালিম নিহন ভাই প্রশ্ন করার জন্য। তাজ সাদিক বলেছেন আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটা কথা হচ্ছে, মনে করেন যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের অটোমেটিক বেড়ে গেছে, কিন্তু 2-1 মাস পরে যাদের আকামা শেষ হবে তারা কি করবে? তারা কি সরকারি কোনো সাহায্য পাবে মনে করেন আপনারা? আসলে যারা ইকামার মেয়াদ শেষের পর্যায়ে ছিল বা শেষ হয়ে গিয়েছিল, সৌদি সরকার কিন্তু 3 মাসের একটা মেয়াদ বৃদ্ধি করেছিল। এখন শুধুমাত্র মে মাসের 18 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত বাস উনি প্রশ্ন করেছেন তারা এই সুযোগটা পাবে। 3 মাসও শেষ হয়ে যাবে, কি হবে এই ব্যাপারে কি আসলে আমরা জানি? আপনারা খেয়াল না
খেলে না। অনেকে ভিপিএন নেট চালায়, এটা কি কোনো সমস্যা হবে দেশে যেতে এয়ারপোর্টে? আসলে আমি বেশ কিছুদিন ধরেই বা পেছনে কয়েক বছর পেছনে আসলে দেখেছি যে উম, অনেকে এই এই অ্যাপ চালায়, ওই অ্যাপ চালায়। এটা এটা কি দেশে যেতে সমস্যা হবে কিনা, এয়ারপোর্টে দেখে কিনা। আমি আসলে এত বছর ধরে দেশে যাচ্ছি, কখনো আমার মোবাইল চেক করে দেখেনি কে কি করে, মোবাইলে আসলে আপনি কি করতেছেন। এটা হয়তো একটা গুজবের মতো যে ভিপিএন নেট হ্যাঁ, চালায়। মোবাইল আমি আমি কখনো পাইনি, এরকম পরিস্থিতির শিকার হয়নি যে আমি আমি নিজেও দেখিনি কারো মোবাইল আসলে চেক করা হচ্ছে এয়ারপোর্টে। এটা আসলে কখনো আমি দেখিনি কোনো দেশের। আমি বেশ কিছু দেশে ভ্রমণ করার সুযোগ হয়েছে, আমি আসলে দেখিনি যে মোবাইল চেক করছে। সৌদি আরবে তো দেখিনি। এটা একটা গুজবের মতো, তবে ভিপিএন হ্যাঁ, অবৈধ। ভিপিএন অবৈধ। অবৈধ, এটা হ্যাঁ, এটা কি দেয় না। হ্যাঁ, এটা অবৈধ। এটা আসলে এটা এটা না করাই ভালো, এটা বলতে পারি। কিন্তু এয়ারপোর্টে চেক করে এটা আমি অন্তত দেখিনি, আমার এক্সপিরিয়েন্সে নাই। আব্দুর রহমান ওয়ার্কার বলেছেন 1 বছর হয়ে গেছে, উনি 1 বছর এসেছেন, ইকামা হয়নি। ইচ্ছা করলে কি ইকামা বানানো যাবে? উনি কিভাবে বানাবে? সেটি তো ওনার যে স্পন্সর আছে, ওনার যে কোম্পানি আছে, তাদের মাধ্যমে বানাতে হবে। এক্ষেত্রে উনি ইচ্ছাকৃতভাবে সেটি পারবেন না। উনি নিজে চাইলে সেটি আকামা বানাতে পারেন না। ওই সুযোগটা ওনার জন্য নেই। জি, জি। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই কফিলের মাধ্যমে করতে হবে, অথবা ওনার যে কোম্পানি আছে, স্পন্সর আছে, ওদের মাধ্যমে। আকাশ আহমেদ ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে প্রতিদিন লাইভ করবেন, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। আকাশ ভাই ধন্যবাদ। আপনাদের প্রত্যাশা যে আমরা লাইভে আসবো, আপনাদেরকে সেই ধরনের সেবা দিব, কিন্তু আমাদের এডমিনরা আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যস্ত থাকেন, হয়তো প্রতিদিন সম্ভব হবে না, হয়তো সপ্তাহে একবার আমরা চেষ্টা করব লাইভে আসা যায় কিনা। আমরা চেষ্টা করে দেখতে পারি একদিন। আসলে এটা আমাদের পরীক্ষামূলক লাইভ ছিল, আপনাদের অভূতপূর্ব সাড়া আমাদেরকে উৎসাহ যুগে যাচ্ছে। হুম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, কিন্তু প্রতিদিন বা 2 দিন সপ্তাহে হবে না, এটা হয়তো সপ্তাহে একদিন আমরা করতে পারি। জি, চেষ্টা করবো যখন সুযোগ হয় তখনই আসার। সেটা হতে জি। পারে সপ্তাহের ভিতরে একদিন, 2 দিন, অথবা বেশি অথবা কম। যখনই সুযোগ পাবো তখন ইনশাআল্লাহ। আমাদের তো আমি আগেও বলেছি, আমাদের ব্যক্তিগত একটা লাইফ আছে, আমাদেরও জব আছে, আমাদেরও ওইদিকে সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়, নিজের পার্সোনালিটি আছে, সেগুলো মেনটেন করে তখন যে একটা সুযোগ হয় যে প্রবাসীদেরকে কিছুটা সময় দেওয়ার। যে আব্দুল হালিম নিহন ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে আমি কি বাকালায় যেতে পারবো? ভাই আপনি অবশ্যই তো বাকালায় যেতে পারবেন, তবে আপনার বাকালায় না যাওয়াই ভালো। করোনা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি আপনার, কারণ আপনি এত কথা বলেন, মানুষের সাথে এত কাছে ঘেঁষেন, আপনার সম্ভাবনা কিন্তু বেশি। সুতরাং আমাদের আমাদের উপদেশ থাকবে যে আপনি বাকালায় না যাওয়াই ভালো। আর বাকালায় গিয়ে এত মাল মজুত করাটা ঠিক না। সবারই আসলে খাদ্যদ্রব্য কেনার সুযোগ দেওয়া উচিত। সুতরাং আপনি বাকালায় না গেলেই ভালো হবে। না, উনার কথা বললে আসলে কমই হবে। উনি অনেক সেবা দিয়ে যাচ্ছেন প্রবাসীদেরকে নিঃস্বার্থভাবে। আমরা যদিও উনার পেজের সাথে নাই, বাট এই উপলব্ধি করি উনার সবসময় যে প্রবাসীদের জন্য আলাদা একটা ইয়ে থাকে, আহ, কাজ করার ইচ্ছে। উনি যে সবাই সবসময় চেষ্টা করতেছে প্রবাসীদেরকে নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার জন্য, বিভিন্ন রকম ওনার ইনফরমেশন দিয়ে। হ্যাঁ, ভিডিও আমি দেখেছি, উনি কিন্তু হ্যাঁ। সামাজিক দূরত্ব মানছেন না। এই জন্য আমি বললাম যে ওনার আসলে না বাসার বাইরে না বেরোনোই বোধহয় না, ভালো হতো। গতকালকে দেখলাম ঈদের দিন তো আমরা সবাই মোটামুটি ফ্যামিলিকে সময় দিয়েছি, অথবা জি, রুমে জি। ছিলাম, ভালো ভালো হ্যাঁ, রান্না করেছি, খেয়েছি, বাট উনি কিন্তু রাস্তায় ছিল। উনি অনেক যে এটা কিন্তু আহ, এটা হ্যাঁ, আসলে ঠিক না। এটা না হ্যাঁ, এটা অবশ্যই অনেক এটা বড় একটা, প্রশংসনীয়। হ্যাঁ, হ্যাঁ, আপনার প্রশংসনীয়। জীবনের মূল্য সংবাদ সংগ্রহের চেয়ে বেশি, এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই নিজের দিকে খেয়াল রাখা উচিত, অবশ্যই প্রত্যেকটা মানুষকে। জি, জি, এক্ষেত্রে হ্যাঁ, যেই হোক, আমি হই, আপনি হই, মানে ওরকম একটা ইয়ে থেকেই, অ্যাঙ্গেলে থেকেই আপনাকে এই সার্ভিসটা দিতে হবে প্রবাসীদের জন্য। জি। তো উনি, রাজু হ্যাঁ, বলেছেন ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা। প্রিয়, ওকে, ঈদ মোবারক প্রিয়। অনেক ধন্যবাদ ভাই, পাশে থাকবেন। আল খারিজ থেকে বাদল চৌধুরী বলেছেন আপনাদের তিনজনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ঈদ মোবারক। আরো কিছু প্রশ্ন এসেছে। ফ্লাইট সম্বন্ধে কিছু প্রশ্ন এসেছে, আমরা আসলে এই সম্বন্ধে উত্তর অলরেডি দিয়ে দিয়েছি।
ফ্লাইট নিয়ে। আমাদের কাছে আসলে নিশ্চিত তথ্য নেই। তথ্য এলে তো আপনারা আসলে পেজে পেয়ে যাবেন। এটা একটি বড় সংবাদ হবে, এটা নিশ্চয়ই সবাই জেনে যাবে। তবে বাংলাদেশের স্পেশাল ফ্লাইট চালু না হওয়ার মূল কারণ হচ্ছে জি। বাংলাদেশ থেকে ল্যান্ডিং পারমিশন দিচ্ছে না, যার কারণে বাংলাদেশের কোনো স্পেশাল ফ্লাইট সৌদি দিকে এখনো যাচ্ছে না। এমডি, হ্যাঁ, বাংলাদেশ এখনো দেয়নি আসলে, তবে সরকার চিন্তা ভাবনা করতেছে, এটা ঠিক। এমডি রাজীব আহমেদ বলছেন যে ভাই ইনস্টল হওয়ার পর আমি চেষ্টা করছি, হচ্ছে না। আমার সম্ভবত, আমি যতদূর বুঝতে পারছি, উনি সম্ভবত তাওয়াক্কাল না অ্যাপস এর কথা বলেছেন। আসলে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। আপনি হ্যাঁ, আপনি এটা সাময়িক একটু ডিস্টার্ব হ্যাঁ, করতেছে কারণ আমি যখন সবার নিজে ক্ষেত্রে। ওটা ইনস্টল করি আমাকে 4 বার ট্রাই করতে হয়েছে, তারপর এসএমএস টি এসেছিল। নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো হতে পারে এরকম। আরেকটি ব্যাপার হচ্ছে আপনার ইকামায় যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিয়ে কিন্তু আসলে অ্যাপটি ট্রাই করতে হবে, না হলে কিন্তু আপনি অপারেট করতে পারবেন না। হ্যাঁ, এখানে একটা অপশন আছে হিজরি। হিজরি অপশনটা অফ করে আপনাকে ওই যে ইংরেজি, মিলাদি অপশনটা চালু করতে হবে। হ্যাঁ, আপনার যদি ইংরেজি। ডেট অফ বার্থ মনে না থাকে তাহলে আপনার অ্যাপসির অ্যাকাউন্টে গিয়ে আপনি ডেট অফ বার্থ ইংরেজি বা হিজরি যেটাই বলেন আপনার ডেট অফ বার্থ কিন্তু দেখে নিতে পারেন। হ্যাঁ, আর আমি আমাদের ফ্যানদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনারা যারা ইনবক্সে মেসেজ করেন, দয়া করে কেউ হাই হ্যালো দিয়ে মেসেজ করবেন না। আপনারা আপনাদের সরাসরি প্রশ্নটা করে ফেলবেন, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। কিন্তু আপনারা হ্যাঁ, যখন হাই হ্যালো করেন, এটা সামি ভাই আমি দেখেছি যে একজন হয়তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, উনি হাই দিয়ে বসে থাকেন, হ্যাঁ, হাই বললে উনি প্রশ্নটা করবেন। ফলে হ্যাঁ, দেখা যায় যে হ্যাঁ, একটা দীর্ঘ সূত্রিতা তৈরি হয়। উনি হাই দিলেন, হ্যাঁ, আমি হাই দিলাম, উনি তখন বলবেন কেমন আছেন, আমরা বলবো আপনি কেমন আছেন, তারপর উনি প্রশ্নটা করেন। যদি এরকম হয় যে ইনবক্সে আসলে আপনি সরাসরি প্রশ্ন করে ফেলছেন, তাহলে আমরা হ্যাঁ, উত্তর পেয়ে যাই এবং সেই অনুযায়ী আমাদের এডমিনদের যে কোনো একজন উত্তর দিতে পারে। আপনি এক একটা ভালো চান্সে point। উত্তরটা পেয়ে যায়, অপেক্ষা করতে হয় না। আমির হামজা ভাই বলেছেন ডিসেম্বরে আউটপাস কেটেছিলাম, কখন যেতে পারবো দেশে? ভাই, যতক্ষণ না ফ্লাইট চালু হচ্ছে আমরা তো কেউই, বৈধ অবৈধ আউটপাস সহ যারা আছি তারা তো আসলে দেশে যেতে পারছি না। আগে তো ফ্লাইট চালু হোক। ওকে, রনি খান আমাদের পরিচয় জানতে চেয়েছেন। আমরা আসলে লাইভ শুরু হওয়ার সাথে সাথে পরিচয়টা দিয়েছিলাম। আমি আছি আভা হতে, ইউসুফ ভাই আছেন রিয়াদ হতে, এবং যিনি রিয়াদ ভাই উনি আছেন আল জৌফ হতে। রিয়াদ ভাই নেটওয়ার্ক সমস্যার কারণে কানেকশনটি কেটে গেছে, উনি হয়তো আসবেন। হ্যাঁ, ভাই, জেল থেকে কি সবাইকে পাঠিয়ে দেওয়া হবে সাধারণ ক্ষমায়? কতটুকু সত্য এই ব্যাপারে কিছু জানেন ইউসুফ সামি ভাই? না, আসলে এখনো সাধারণ ক্ষমা ঘোষণা হয়নি। আর জেল থেকে কিছু লোক ছেড়ে দেওয়া হয়েছিল প্রথম দিকে, কিন্তু এই মুহূর্তে আর কাউকে ছাড়া হচ্ছে না, কারণ বাংলাদেশের কোনো ফ্লাইট আপাতত স্পেশাল বলেন, এমনিতেই তো ফ্লাইট অফ, তার উপর স্পেশাল কোনো ফ্লাইট নেই। সেই কারণে লোকগুলা ছেড়ে দিয়ে আসলে কোথায় দিবে? এমনিতেই সৌদির করোনা পরিস্থিতি দেখতেছেন, তাদের নাই কোনো বাসস্থান, নাই কিছু, তাদেরকে তো ছেড়ে দিলে হবে না। ওই দিক জি। বিবেচনা করে এখন কাউকে আসলে মুক্তি দিচ্ছে না। যখন ফ্লাইট চালু হলে তখন কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা বলা যায়। মোহাম্মদ মুসা ভাই তাবুক আছেন, 10,000 টাকা গ্রামা খেয়েছেন, জরিমানা পেয়েছেন, কি করবেন? 10,000 টাকা ভাই, টাকার অঙ্ক কিন্তু কম না। কিভাবে হ্যাঁ, খেলেন? আহ, আমরা আমাদের কষ্টই লাগছে। 10,000 টাকা আসলে 10,000 রিয়াল, প্রায় 2 লাখ টাকার মতো। 2,20,000 টাকা। পুলিশ গ্রামা দিয়েছে, এটা নিশ্চয়ই পরিশোধ করতে হবে। আসলে এটা দিতেই হবে, না দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। যে প্রশ্নটি আসলে পাচ্ছি, আমি জানি না এই ধরনের নিউজ কোথা থেকে আসছে। এই মুহূর্তে যে নিউজটা আসলো বৃহস্পতিবার থেকে সবকিছু নর্মাল করে দিয়েছে, এই বিষয়টা একটু খুলে বলবেন? সবকিছু কি আগের মতো চলবে? সবকিছু কখনোই আগের মতো হবার নয়। এই কোভিড-19 আউটব্রেক আসলে সবকিছুকে উলটপালট করে দিয়েছে। যদি হ্যাঁ, যদি আমাদের সমাজ থেকে এই কোভিড-19 প্রাদুর্ভাব চলেও যায়, আগের মতো কোনো কিছুই হবে না। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানীদের কথা, এবং যারা হ্যাঁ, এই নিয়ে কাজ করছে তাদের কথা। আগের মতো কখনোই হবে না।
কিন্তু বৃহস্পতিবার থেকে সবকিছু নর্মাল হবে কিনা এই ব্যাপারে ইউসুফ ভাই কি বলেন? না ভাই, এরকম কোনো নিউজ আমরা এখনো দেখতে পাইনি সৌদি সংবাদ মাধ্যমগুলোতে। আসলে এটা হয়তো উড়া কথা, কারণ আমরা কিন্তু সবসময় উড়া কথা নিয়ে পড়ে থাকি। একটা কথা আসছে, এটারে কিভাবে ছড়ানো যায়। আসলে সত্যি বলতে সৌদি আরবের কোনো সংবাদ মাধ্যমে এমন কোনো সংবাদ এখনো আমরা দেখতে পাইনি। আর এমন কোনো যদি সংবাদ আসে, তাহলে সবার আগে আমাদের পেজের মাধ্যমে আপনাদের কাছে খবর পৌঁছে দেবেন ইনশাল্লাহ। আপনারা যেটা ইউসুফ সাবির ভাই বললেন, যদি ফ্লাইট চালু হওয়ার বা এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নিউজগুলো কিন্তু ব্রেকিং নিউজ টাইপের, এই ধরনের হ্যাঁ, নিউজগুলো কিন্তু আমাদের পেজের সাথে সাথে চলে যাবে। সাথে তাই সাথে ইনশাল্লাহ। এই নিউজের জন্য আসলে অপেক্ষা করুন। আরো একজন প্রশ্ন করেছেন যে বিমান কবে চালু হবে। মিলন ভাই, এই সম্বন্ধে আমরা বলেছি, আসলে আমাদের এই মুহূর্তে সে ধরনের নিউজ নাই। যখনই কোনো নিউজ আসবে সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ, 10,000 রিয়াল জরিমানা পেয়েছেন, আকামা রিনিউ করা যাবে? 10,000 টাকা দিয়ে তারপর আকামা রিনিউ করতে হবে, ভাই, দশ তাছাড়া হাজার কোনো রিয়াল উপায় নেই। আপনারা কেন, আমি বারবার বলতে চাই, আপনারা কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন না? এই 10,000 রিয়াল দিয়েছে, এই 10,000 রিয়াল ইনকাম করার জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি সেটা ভালোই জানেন। তাই সামনে আমাদের যে আমাদের যারা সাবস্ক্রাইবাররা আছেন, ফলোয়াররা আছেন, তারা অবশ্যই অবশ্যই সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তবে রমজানে কিন্তু আসলে কারফিউ শিথিল হওয়ার পরে সৌদি পুলিশ কিন্তু অত্যন্ত আন্তরিক ভাবে আসলে এইসব বিষয়গুলো দেখছে। কাউকে আমি নিজে একদিন প্রায় 5টার পরে রুমে আসছে, কিন্তু আসলে রোডে ঘাটে কোথাও মানে আপনার পুলিশ একটা সিগন্যালও দেয়নি। আসলে পুলিশ রমজানের আসলে মধ্যে। ব্যাপারটা বুঝে যে সবাই আসলে বাসায় ফেরার জন্য তাড়াহুড়া করতেছে, 5টা বেজে হ্যাঁ, গেছে, হ্যাঁ, সবাই তো বাসামুখী, আসলে মাঝখানে হ্যাঁ, রাস্তায় জ্যাম থাকতেই পারে, তাই না? পুলিশ সেটা স্বাভাবিক, ভালোভাবে, হ্যাঁ। কিন্তু যখন যখন আসলে জরিমানা দেয় পুলিশ কিন্তু বিচার বিবেচনা করেই দেয় আপনার আপনার অপরাধের মাত্রাটা আসলে কতটুকু সেটার উপর হ্যাঁ, সেটাই, জরিমানা সেটাই। জরিমানা দেওয়া হয়। জনি খান একটি কোম্পানিতে আছেন, ছিলেন, ফেব্রুয়ারি 7 তারিখ লাস্ট ডিউটি করেছেন, ফাইনাল এক্সিট ভিসা মারা হয়েছিল, যেতে পারেননি, এখন ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এখন আসলে উনি কি করবেন? আসলে একটা সুযোগ তো দিছিল ওই যে আওদা, যে সার্ভিসটা অ্যাপসারের মাধ্যমে, সেটাতে চাইলে তারা আবেদন করে যেতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে আপাতত কোনো স্পেশাল ফ্লাইট নেই, যার কারণে তাদেরকে আসলে যাওয়া হবে না। পরবর্তীতে হয়তো তাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ, সে অপেক্ষায় থাকতে হবে। আব্দুল হালিম নিহন ভাই একটি কমেন্ট করেছেন, আমার পেজের সাথে নেই, এটা ভুল কথা ভাই। প্রবাস পরবাস এবং আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজ এক মনে করি আমরা। আসলে আমাদের সাথে নেই বলতে বুঝিয়েছি যে আমরা যে এডমিন টিমে এখন কাজ করছি প্রবাস পরবাস পেজের জন্য, সেই এডমিন টিমে এখন আপনি নেই, আগে আগে ছিলেন। আগে যখন আমাদের পেজের নাম ছিল আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, আপনি আমাদের সাথে কাজ করেছিলেন, কিন্তু বর্তমান টিমের সাথে আপনি নেই, আপনি স্বতন্ত্রভাবে আরেকটি টিমের সাথে কাজ করছেন। ধন্যবাদ ভাই। হ্যাঁ, নুরুল আমিন খন্দকার ভাই বলেছেন, ভাই আমি কি ঘুমে যেতে পারি? না ভাই, আপনাকে ঘুমে যেতে দেওয়া হবে না, আমাদের লাইভ শেষ নেওয়া পর্যন্ত আপনি জেগে থাকুন। হ্যাঁ, নুরুল আমিন খন্দকার ভাই আমাদের আরেকজন অ্যাডমিন, উনি ঘুমিয়ে যেতে চাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। যদি সব আমাদেরকে। সব ভিউয়ার চলেও যায়, নুরুল আমিন খন্দকার ভাইকে অপেক্ষা করতে হবে এই লাইভ শেষ করার জন্য। হ্যাঁ, আমাদের আমাদেরকে রাইখা প্রায় উনি চলে দেব। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। রিয়াদ ভাই কি আসবেন? আচ্ছা, আরো 2-1টি কমেন্ট আছে, আমরা শেষ করে দিব, তা আপনি হ্যাঁ, খুব তাড়াতাড়ি ঘুমে যেতে পারবেন। ভাই, কয়েকদিন আগে শুনেছিলাম আবুল খায়ের ভাই বলেছেন ইকামা বানাতে 3 বছরের ফি দিতে হবে না, এটা কি পেছনের 3 বছর না সামনের 3 বছর? একটু কষ্ট করে জানাবেন। সত্যি বলতে এমন কোনো নিউজ তো আসেই নেই। ওনারা কোথা থেকে পান? ভুইফুর অনলাইন চ্যানেলের আসলে অভাব নেই। ইউটিউব চ্যানেলগুলা, বইফুর চ্যানেল সব। হ্যাঁ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে থার্সডে থেকে নাকি সবকিছু স্বাভাবিক হবে, কতটুকু সত্য? ভাই, এখন আমরা কোনো নিউজ এখনো আমাদের হাতে পৌঁছেনি, যদি আসলে এই মুহূর্তে আহ, এসেও থাকে নিউজ, আমরা আসলে সেটা দেখিনি, যদি দেখে থাকি সেটা অবশ্যই আমরা পেজে জানাবো।
সোহেল রানা প্রবাসী ভাই বলেছেন প্রবাসীরা দেশে গেলে নাকি চুরি বেড়ে যাবে। চুরি বেড়ে যেতে পারে, প্রবাসীরা দেশে অনেক টাকা পয়সা নিয়ে যায়, সোনা দানা নিয়ে যায়, অনেক চুরিটা আসলে এয়ারপোর্ট থেকে শুরু হয়, লাগেজ টাগেজ নিয়ে যায়, দুটা করে লাগেজ গিফট নিয়ে যায়, দেশ থেকে চুরি শুরু হয়ে, এয়ারপোর্ট থেকে চুরি শুরু হয়ে যায়। তো একদিক থেকে কথাটি সত্য, প্রবাসীরা যদি দেশে যেতে থাকে এয়ারপোর্ট থেকে চুরি শুরু হয়ে যায়, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবতা তো পায়তারা করে কিভাবে প্রবাসীকে ঠকানো যায়। হ্যাঁ, এছাড়া আর কোনো চুরি আমি আপাতত দেখতেছি না। এই ভাইও প্রশ্ন করেছেন 27 তারিখের পর লকডাউন কি আগের মতো থাকবে নাকি আগের মতো ফ্রি থাকবে। এখনো আমাদের কাছে আপডেটেড নিউজটি আসেনি, তবে যতদূর বোঝা যাচ্ছে 24 ঘন্টা সৌদি আরব ব্যাপী যে 24 ঘন্টা লকডাউন, ওইটা শুরু হওয়ার আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে হয়তো চলে যাবে যতদূর বুঝতে পারছি, কিন্তু একেবারে স্বাভাবিক হবে এটা কখনই বলা যাবে না। অভ্যন্তরীণ ফ্লাইট সৌদিয়া বা অন্যান্য যে ফ্লাইট এভিয়েশন কোম্পানিগুলো আছে, অভ্যন্তরীণ ফ্লাইট চালু করার ব্যাপারে কোনো নিউজ কি আমাদের কাছে আছে? না ভাই, ইতিমধ্যে কোনো নিউজ নাই, তবে শীঘ্রই সৌদি আরবের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা আছে বলা যায়। একজন 3 বছর ধরে সৌদি আরব আছেন, ইকামা পায়নি, আর হুরুব দেয়নি, এখন কি করা? মানে ইকামাও পায়নি, হুরুবও পায়নি, এখন কি করবে সে? আসলে উনি চাইলেও এখন আকামা বানাতে পারবে না, কারণ 3 বছরের ইকামা বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন, এবং 3 বছরে ওনার 3টা ফাইন আসবে অলরেডি। রিয়াদ ভাই একজন প্রশ্ন করছেন যে সৌদি আরবে 3 বছর আছে, ইকামা বানায় নাই, হুরুবও হয়, এখন কি করবে? এটা তো অনেক জটিল প্রশ্ন। কি করবেন ভাই? কিছু হয়নি, অবশ্যই আপনার স্পন্সরে। হ্যাঁ, উনি 3 বছর ইকামা ছাড়া কাটিয়ে দিয়েছে। তা তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে যদি লিগালি থাকতে হয় তাহলে অবশ্যই একামা রিনিউ করতে হবে। ঠিক আছে, একামা রিনিউ করতে হবে, অথবা যে নির্দিষ্ট যে পেমেন্ট আছে সেগুলো দিয়েই একামা রিনিউ করে নিতে হবে অবশ্যই। তাহলে এমন অবস্থায় কোনোভাবেই আপনি দেশে যেতে পারবেন না, যদি কখনো আউট পাসের সুবিধা দেয় তখন, এর আগে না। রবিউল ভাই আমাদের পরিচিত মুখ, উনি বউ বাচ্চা ভিজিট ভিসায় আছেন, ভিজিট ভিসায় আছে, তাওয়াক্কালনা অ্যাপে তাদেরকে কিভাবে অ্যাড করতে পারি? আসলে রিয়াদ ভাই আমি যদি ভুল না করে থাকি, তাওয়াক্কালনা অ্যাপ কিন্তু এই ইমার্জেন্সি সিচুয়েশনে বাইরে বের হওয়ার জন্য একটি অ্যাপ। জি, এই ক্ষেত্রে আপনি বউ বাচ্চা নিয়ে বাইরে বেরোতে চাবেন না নিশ্চয়ই, হ্যাঁ এবং অবশ্যই। এবং সেক্ষেত্রে বাচ্চাদের এবং মহিলাদের এই লকডাউন সিচুয়েশনে বাইরে বের হওয়ার ব্যাপারে কিন্তু কিছু নির্দেশনা আছে। আপনার কি মনে হয় যে বাচ্চাদের সেক্ষেত্রে অবশ্যই, যেহেতু আপনি এমন অবস্থায় ইমার্জেন্সি সময় আপনি বিশেষ করে আপনারা জানেন যে এই বর্তমানে যেই কারফিউ শিথিল ছিল, দুঃখিত, কার্ফিউ যখন শিথিল ছিল তখন আহ, যে 15 বছরের নিচে যে সকল ছেলে হোক মেয়ে হোক তাদেরকে শপিং মলে প্রবেশ করানো নিষেধ ছিল। সেক্ষেত্রে দোকানের মালিকগণকে জরিমানা বিধানও করেছে, অনেকে জরিমানা খেয়েছেন, এরকম আমাদেরকে রিপোর্ট করেছেন। তো অবশ্যই যে এই সময় তাওয়াক্কালনা অ্যাপটি ব্যবহার করেও, হ্যাঁ জি, আপনি যেহেতু তাওয়াক্কালনা অ্যাপটি আসলে একটা ভিডিও শুধুমাত্র আপনার জন্য, হ্যাঁ হ্যাঁ, এটা ওখানে তো কি আসলে বউ বাচ্চা অ্যাড করার কোনো অপশন আছে, আপনি পেয়েছেন? আমি আসলে সত্যি বলতে এখনো পাইনি, তো আমি আচ্ছা, দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আমরা যদি পাই তাহলে অবশ্যই জানিয়ে দেবো জি ইনশাআল্লাহ। অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। আবুল খায়ের ভাই বলেছেন ইকামা এক্সপায়ার করেছে, অ্যাপসের অ্যাকাউন্ট খোলা যাবে কিনা? আপসির হ্যাঁ, খোলা যাবে, অসুবিধা নেই। একামা এক্সপায়ারের সাথে অ্যাপসের অ্যাকাউন্ট খোলা না খোলা এটা কোনো ইয়ে না, ফ্যাক্ট না। উনি যদি লিগেল হয়, অর্থাৎ ওনার যদি লিগেল আকামা থাকে, তো সেক্ষেত্রে উনি অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে পারেন, অসুবিধা নেই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, আসলে সেলুন কবে খুলবে? আসলে ভাই সেলুন খোলার কোনো সম্ভাবনা দেখছি না, কারণ এটা সেলুন পরিস্থিতি জায়গা যেখানে সম্পূর্ণ, 1 to 1 পরিস্থিতি কন্টাক্ট হয় আর কি, যেটা সম্পূর্ণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত আমার মনে হয় না যে সেলুন মনে খুলে হয় না দেবে। করবে। তাই উনি যে কারণে বলেছেন যে আসলে সেলুনের ব্যাপারে কেন উনি জানতে চেয়েছেন, আসলে আমাদেরও আসলে প্রত্যেকেরই আসলে যে চুলের অবস্থা, এটা তো তা তো দরকার। যেটা আপনি করতে পারেন, আপনি অনলাইন শপ হতে একটি হেয়ার ট্রিমার নিয়ে নিতে পারেন। হেয়ার ট্রিমার যদি কিনে নিতে পারেন
তাহলে আপনার পরিচিত আপনার সাথে থাকে যে নিশ্চিত যে তার কোভিড-19 দ্বারা সে আক্রান্ত না, এমন কেউ যদি থেকে থাকে আপনার সাথে, একেবারে তার সাহায্যে আপনি আপনার ব্যবস্থাটি করে নিতে পারেন। উপদেশটি কি ভাই ভালো হলো? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আমরা এরকমই অনলাইন করছি। সুক.কম আছে, সুক.কম থেকে একটি হেয়ার ট্রিমার কিনে নেন, সেটা এখন ব্যবস্থা করতে থাকেন। বা আমাদের ইউসুফ সামি ভাই, উনি একেবারে চিরস্থায়ী না, বেশ দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা নিয়েছেন, একেবারে নেড়া হয়ে গেছেন, এই জন্য ক্যাপ পরা। তো আর এরকম সবচেয়ে বড় কথা, জীবনের চেয়ে তো চুল কাটা অনেক এত বেশি ইয়ে না। হ্যাঁ, অর্থাৎ মূল্য না। আপনি বাঁচলে জীবনে চুল কাটতে পারবেন, সমস্যা নেই। বাট এটার কারণে যদি আসলে আমাদের ব্যক্তিগত হ্যাঁ, নিরাপত্তা খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আপনি হ্যাঁ, যারা জানেন সেলুনে কাজ করেন, হ্যাঁ, কি সেলুনে অবস্থা? গেলে ওই ব্যক্তি যদি ভাইরাস এফেক্ট হয়, তাহলে খুব সহজেই অন্য শরীরে ছড়িয়ে যাবে, কারণ সে হ্যাঁ, একবারে হ্যাঁ সম্পূর্ণভাবে ওনাকে স্পর্শ করবে। সেক্ষেত্রে উনি যদি সেলুনগুলো আসলে খুব হ্যাঁ ভালনারেবল একটি জায়গা। সেলুনগুলো হ্যাঁ আসলে হ্যাঁ খুব সম্ভাবনা আমি দেখছি না, আমি ব্যক্তিগতভাবে দেখছি না। সেলুন, এমনকি যাদের মহিলাদের যে বিউটি পার্লার আছে সেগুলো খোলার সম্ভাবনা খুবই কম। হুম, হুম। এমনকি জিম গুলো আছে, জিম গুলোতে একই অবস্থা। কারণ জিম গুলোতে যে ইয়েগুলো ব্যবহার করা হয় সেগুলো প্রত্যেকেই স্পর্শ করে, পরবর্তীতে কেউ আসে যদি ওটা স্পর্শ করে, তো খুব দ্রুতই, খুব সহজেই ভাইরাস সংক্রমণ হয়ে যাবে। ভাই শুনছিলাম সৌদি আরব থেকে নাকি 70 থেকে 75% কর্মী পাঠিয়ে দেওয়া হবে, এইটা আসলে কতটুকু সত্যি ভাই? মেজরিটি পার্সন নাকি কোম্পানি থেকে পাঠিয়ে দেওয়া হবে কোনো কজ ছাড়া, একটু জানাবেন। এই ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে যারা কন্ট্যাক্ট বিষয়ে আছেন বর্তমানে, অনেকেই আছেন কন্ট্যাক্ট বিষয়ে, 1 বছর 2 বছর 3 বছর এরকম কন্ট্যাক্টে আসছেন, সেই সকল ব্যক্তিগণ অথবা যারা সাপ্লায়ার কোম্পানিতে কাজ করেন, তাদের তারা অনেকটা রিস্কের মধ্যে আছেন বর্তমানে। স্যালারি তো নেই, বরং খাওয়া দাওয়ারও তেমন একটা ব্যবস্থা নেই, তারা খুব কষ্টে আছে ইতিমধ্যে। তো সেক্ষেত্রে কোম্পানিগুলোকে সৌদি গভর্নমেন্ট থেকে তাগিদ দেওয়া হয়েছে, একটা প্রোগ্রাম খোলা হয়েছে আউদা, এটা আপনারা অনেকেই জানেন। ওটার মাধ্যমে অ্যাপ্লাই করে দেশে যাওয়ার একটা সুযোগ দিচ্ছে। তো অনেকে আমরা জানি, অনেকে ইতিমধ্যে আউদাতে অ্যাপ্লিকেশন করে ছুটি নিয়েও, টিকিট নিয়েও বাসায় পড়ে, দুঃখিত, টিকিট এখনো নেয়নি, টিকিট নেওয়ার অপেক্ষায় এখনো আছে বাংলাদেশে যাওয়ার জন্য। তো বাংলাদেশ গভর্নমেন্ট এখনো মেবি সম্ভবত পারমিশন দেয়নি বিমান যাওয়ার, সে কারণে হচ্ছে না। এখন তো ঈদ গিয়েছে, পরবর্তীতে দেখা যাবে কি হয়। আমাদের আল্লাহ সাথে আরেকজন এডমিন শিপন ভাই ট্রাই করছেন। শিপন ভাই, জি, ওনাকে আমার ল্যাপটপের আসলে আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমাদের আড্ডা মনে হয় জমে গেছে। শিপন ভাই যেহেতু আসছে, আমরা চাচ্ছিলাম যে আমরা শেষ করে দিব, যেহেতু শিপন ভাই ট্রাই করছেন, আমরা আরেকটু কিছু সময় দীর্ঘায়িত করি। আমি চার্জের জন্য যাচ্ছি। অবশ্যই অবশ্যই আপনি ইয়ে চার্জার করেন, কানেক্ট এই করেন। চার্জার কানেক্ট করে নিয়ে, আমারটা কিছু আগে চার্জ শেষ হয়ে গিয়েছিল, সে কারণে আমি বাইরে ছিলাম। হ্যাঁ রিয়াদ ভাই, জি ভাই, বলেন। তারপরে কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি, একটু সর্দি আছে। বি আচ্ছা কেয়ারফুল। রিয়াদ ভাই, ভিডিওটা কি দেওয়া হয়েছে না এখনো? বাকি আছে? জি না, এটা এখন দিই না, ইনশাল্লাহ লাইভ শেষ হলে দেবো। ওটা করা না, হয়ে গেছে। লাইভ শেষ হলে না, এটা কালকে দিন। কালকে দেবো, আচ্ছা, অসুবিধা নেই, কালকে দিনে দিই তাহলে। অসুবিধা নেই, যদি কিছু কালকে দিনে সংযুক্ত দিন। করা লাগে তাহলে সেটাও করে নেবো, তবে অসুবিধা নেই। ওই অ্যাপসটা একটু ডিস্টার্ব করতেছে আপাতত। আচ্ছা, আমরা আহ, শিপন ভাইকে শিখন ভাইকে add দিন। ট্রাই করছিলেন, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, উনি যদি আসে আমরা অ্যাড করে নিব। আমরা 10-15 মিনিট আরেকটু দীর্ঘায়িত করি। এই সুষম ভাই নাকি প্রসেসটা জানে না কিভাবে অ্যাড হইতে হবে। এই মুহূর্তে ভিউয়ার তাহলে সংখ্যা বেশ ভালো, 84 জন। আমরা দেখি আরেকটু। ওকে ভাই, আমি করোনা টেস্ট করার জন্য 937 থেকে SMS দিছে, বাট আমি এখন কেমনে যাব? আসলে উনি কেন SMS পেয়েছেন 937 থেকে, এটা যদি বলতেন রিয়াদ ভাই। 937 থেকে উনি এসএমএস পাইছে, তাহলে সেক্ষেত্রে উনি যেতে পারে, যদি আহ, আপনার এই পুলিশ যদি উনাকে যদি রাস্তায় ব্যারিকেড দেয়, ওরা বাধা প্রদান করে, তাহলে সেক্ষেত্রে উনি এই এসএমএসটা দেখিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে পারবেন, আমি যতদূর জানি। অথবা উনি যদি গুরুতর আহত হয়, অর্থাৎ ওনার হাসপাতালে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে উনি বলতে পারে হেলাল আহমার, অর্থাৎ এই যে আফাজ ইয়েগুলো আছে অ্যাম্বুলেন্স, ওদেরকে বলতে পারে যে আমি হাসপাতাল পর্যন্ত আমার যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে উনাকে নিয়ে যাওয়ার জন্য বাসা পর্যন্ত আসবে। এটাই হচ্ছে সিস্টেম।
Okay. কিন্তু উনি কেন এসএমএস টি পেলেন? উনি এসএমএস পেয়েছেন নিশ্চয়ই, উনি সেই জন্য অ্যাপ্লাই করেছেন যে উনি করোনা পজিটিভ অথবা উনি করোনার কোনো ইয়ে আছে, নমুনা পেয়েছেন উনি, সে কারণে উনি তো নক দিয়েছেন। আর সেজন্য মূলত তারা একটা এসএমএস দিয়েছে, ওই এসএমএস এর মধ্যে কিন্তু আপনি ওই এসএমএসটা দেখিয়ে আপনি এই পুলিশ বলেন আর অর্থাৎ ইয়ে বলেন, আর্মি বলেন, যারা এই রোডে থাকে তাদেরকে দেখালে কিন্তু আপনি ওই এসএমএসটা দেখিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে পারবেন। এক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। জি, ওইটা দেখালেই হয়ে যাবে। তাজ সাদিক হুম। ভাই বলেছেন একটা সিম নিয়েছিল উনি মোবাইলে, তা এই সিমের বিল দেয়নি। তার মানে সম্ভবত পোস্টপেড সিমের কথা বলছেন। এখন হুম। কি আমি এখন আমার কি বাংলাদেশে যেতে সমস্যা হবে? জি, যদি পোস্টপেড হয়ে থাকে তাহলে সমস্যা হবে। এটি অবশ্যই পেমেন্ট করতে হবে। যদি উনার নামে হয়ে থাকে, যদি উনার আকামার মাধ্যমে যদি নিয়ে থাকে তাহলে অবশ্যই উনাকে এই রাজীব বিল পেমেন্ট ভাই করতে হবে। কিছুক্ষণ আগে আসলে ওই তাওয়াক্কাল না অ্যাপ নিয়ে চেষ্টা করছিলেন। উনি বলছেন যে ওপেন হয়েছে কিন্তু পাসওয়ার্ড একটু সমস্যা। এই বিষয়টা একটু বলে দিবেন ভাই। ওটা তো খুব পাসওয়ার্ড সিম্পল। পাসওয়ার্ড এটা, হ্যাঁ, ক্রাইটেরিয়া। জি, পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি ইয়ে করেন, যে কোনো একটা অক্ষর আপনি ক্যাপিটাল দেন, একটা স্মল দেন, এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন। ঠিক আছে? মোবাইল নাম্বার সহ দিলে সম্ভবত 12টা হবে। ওই 12 নাম্বার দিলে ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে। তবে প্রথমটা, হ্যাঁ, প্রথমটা ক্যাপিটাল, এরপর একটা স্মল দেন, এরপর হয়ে যাবে ইনশাআল্লাহ। সোহাগ হোসেন বলেছেন ভাই ছোট ভাই আসবে নতুন ভিসা নিয়ে, মেডিকেল শেষ কিন্তু সবকিছু স্থগিত করেছে। এখন আসতে কি আবার মেডিকেল করতে হবে? আসতে মেডিকেল করতে হবে, তার আগে বলবো ভাই, বর্তমান পরিস্থিতিতে এসে কি করবে বলেন? আপনি যেহেতু আপনার কমেন্টের অনুযায়ী আপনি বোঝা যাচ্ছে যে আপনি বর্তমানে সৌদিতে আছেন। আপনি নিজে দেখতেছেন যে পরিস্থিতি কেমন, কি পর্যায়ে আছে। যারা 10-12 বছর 15 বছর সার্ভিস দিচ্ছে সৌদিতে, তারাও এখন বর্তমানে কর্মহীন হয়ে পড়ে আছে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ, যদি করোনা পরিস্থিতি কেটে যায়, তার পরবর্তীতে যদি আহ সবকিছু স্বাভাবিক হয়ও, অর্থনৈতিক দিক থেকে আহ, ভালো পর্যায়ে মানে আগে যে গত 3 মাস আগে যে অবস্থানে ছিল সৌদি আরব, ওই অবস্থানে যেতে কমপক্ষে আরো 2 বছর সময় লেগে যেতে পারে, অনেকে আরো বেশি বলছে। তো সেক্ষেত্রে এমন অবস্থায় নতুন লোক এসে কাজ তো পাবে কিনা আল্লাহ আলম, তবে উচিত হবে যে না আসাই ভালো। লকডাউন হ্যাঁ, পরিস্থিতি যদি ভালো হয় আগের মতো অবস্থা হবে না, এবং হ্যাঁ, পাশাপাশি আগের মতো অবস্থা অবশ্যই হবে না। সংকুচিত হয়ে যাবে কাজের যে হ্যাঁ। সুযোগ, এটা কিন্তু হুম। আগের মতো থাকবে না। কারণ দেখা যাবে যে সৌদিদের হাতেও পয়সা নেই, তারা যে কাজে নিয়োগ দিবে বা কোম্পানি, অনেক ছোট ছোট কোম্পানি হয়তো দেউলিয়া হয়ে যাবে, অনেক পথে হ্যাঁ, বসে যাবে, অবশ্যই। তাই না? হ্যাঁ, হ্যাঁ, অনেক দেশে চলে যেতে হবে। এই সময় আসলে আমরা কাউকে উৎসাহিত করবো না যে দেশ থেকে সৌদি আরব আসে। হ্যাঁ। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গত মাসখানেক আগে হবে তাকরিবান, হ্যাঁ, মাসখানেক হবে, এই সৌদি গেজেট থেকে এমনকি আরো বিভিন্ন নিউজ পোর্টাল গুলোতে একটা নিউজ পাবলিশ হয়েছে যে যে সকল বিষয়গুলো ইস্যু হয়ে গেছে, মানে যে সকল বিষয়গুলো ইস্যু করা হয়ে গেছে অলরেডি পাসপোর্টে, সেগুলো টাকা রিটার্ন করে দিবে সংশ্লিষ্ট এম্বাসি। এরকম একটা নিউজ আমরা করেছিলাম আমাদের পেজের মাধ্যমে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি উনি যেহেতু বাংলাদেশে আছে, তো উনার পাসপোর্টে যদি ভিসা লেগেও থাকে, তাহলেও মনে হয় না যে উনি আসতে পারবে বাংলাদেশ থেকে। এগুলো মোহাম্মদ নিয়ে জলিল বাইরা, ভাই, ওকে, জি বলেন, শেষ করেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেক চেষ্টা করতেছে বাইরা অনেক চেষ্টা করতেছে বাংলাদেশে ওই কর্মীদের, যে সকল কর্মীদের ভিসা অলরেডি সাবমিট হয়ে গেছে, তাদেরকে সৌদিতে নিয়ে আসার একটা সুযোগ করার জন্য, কিন্তু এখনো সৌদি সরকার থেকে কোনো সাড়া পাইনি আমি যতদূর জানি। ওনার মোহাম্মদ জলিল ভাই একটা কথা বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন আসলে বিষয়টা হলো তিনি গুছিয়ে বলতে পারেননি। আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রবাসীরা দেশে গেলে চুরি বেড়ে যাবে, এই ধরনের কোনো কথা বোধহয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমার আমার নজর আসলে নিউজটি আসেনি, তাই এই ব্যাপারে কমেন্ট করতে পারছি না। জি ভাই। তবে একজন মন্ত্রী আসলে এইভাবে আসলে হয়তো বলবেন না। এটা হয়তো আহ, তাৎক্ষণিক অনেক কথা বলতে হয়। যখন সংবাদ কর্মীরা সামনে থাকে, কমেন্টের জন্য অপেক্ষা করে, তখন বেফাস কথা বেরোতেই পারে। উনি নিশ্চয়ই, পররাষ্ট্রমন্ত্রী যদি এই ধরনের কোনো কথা বলে থাকেন, উনি নিশ্চয়ই প্রবাসীদের ব্যাপারে এই ধরনের কথা মিন করে বলেন। তাজুল ইসলাম ভাই বলেছেন আমার ইকামা হারিয়ে গেছে, কখনো কি, উনি শেষ করতে পারেননি। হয়তো ওনার সম্ভবত করণীয় কি এরকম হবে। হুম, সম্ভবত উনি এরকম যাচ্ছে যে একাম হারিয়ে গেছে, এই মুহূর্তে এখন করণীয় কি। একাম হারিয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, কপিলের মাধ্যমে নতুন করে পুনরায় একামার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে সম্ভবত এক হাজার রিয়াল 1,000 রিয়াল ফাইন দিতে হবে। জি, 1,000 রিয়াল একটা জরিমানা আসবে। যারা ছুটিতে দেশে গেছেন, ছুটিতে আসার জন্য তাদের কোনো সম্ভাবনা আছে কিনা? সৌদি সংবাদ অনুযায়ী এখনো পর্যন্ত সম্ভাবনা আছে।
বর্তমানে যেই সংবাদ এখনো পর্যন্ত পাবলিশ হয়েছে, সৌদি সরকার যে সংবাদগুলো প্রচার করেছে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে, ওই সংবাদের অনুযায়ী এখনো পর্যন্ত আসার সুযোগ আছে। জানি না পরবর্তীতে কি ডিক্লেয়ার দেয়, এটা তো আমরা জানি না এখনো। বাকি আল্লাহু আলাম। আউটপাস সম্বন্ধে জানতে চেয়েছেন আব্দুর রাজ্জাক ভাই, এমডি রাজ্জাক ভাই। জি না ভাই, আমাদের যা সঠিক জানা নেই। তবে যদি আউটপাসের কোনো নিউজ আসে তাহলে অবশ্যই আমরা জানাবো। ওই ধরনের কোনো নিউজ পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আমাদের যদি সে ধরনের আপডেট থাকে, এই ধরনের আপডেট আসলে কিন্তু ব্রেকিং হ্যাঁ, টাইম আমরা আপডেট অবশ্যই সাথে সাথে পেয়ে যাবে। ইনশাআল্লাহ। নুরুল আলম ভাই জানিয়েছেন, নিঃস্বার্থভাবে দেশের মানুষকে ভালোবেসে সঠিকভাবে তথ্য দিয়ে যাওয়ার জন্য অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের নেক উদ্দেশ্য কবুল করুন, আমিন। আসলে আমরা এডমিন টিমে আছি, কোনো কিছুর বিনিময়ে ছাড়াই আপনাদের জন্য তথ্য সেবা দিয়ে যাচ্ছি। আমরা যেটা বলি তথ্য সেবা, প্রবাসীরা যাতে সঠিক তথ্যটি সঠিক সময়ে পায়। কারণ আপনারা জানেন, এটা আসলে বলতেই হয় যে মিডল ইস্টে যেসব ভাইরা আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষা নিয়ে আসার সংখ্যাটা খুব কম হয়ে থাকে। তাই তারা হয়তো আরবি নিউজগুলো বা ইংলিশ নিউজগুলো সময় মতো দেখতে পারেন না বা পড়তে পারেন না। তাই আমরা সবসময় চাই ওগুলো অনুবাদ করে আপনাদের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য। এবং এই জন্য এই যে আমার সাথে যে এডমিন ভাইরা আছেন, তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জি, ধন্যবাদ ভাই আপনাকে, নুরুল আলম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য। মেহেদী আল মাহমুদ ভাইয়ের 15 দিনের আকামার মেয়াদ রয়েছে, এখন কি আমার কফিল আকামা রিনিউ করে দিতে পারবে? ভাই আমি এখনো 15 দিন বাকি আছে, তাহলে তো উনি অলরেডি 3 মাসের আকামা পেয়েছেন, আমি যতদূর জানি। রিনিউ করা কোনো ব্যাপার না, কারণ আমি নিজে আমার আসলে মহরম মাসে ইকামার মেয়াদ শেষ হবে, আমি আসলে এখনই রিনিউ করে ফেলেছি। তো আপনার যেহেতু 15 দিন বাকি আছে, আপনি ইকামা ফি দিয়ে রিনিউ করে ফেলবেন, এতে তো সমস্যা হবে না। রিনিউ ছাড়া উনি 3 মাসের সুযোগটা উনিও পাবেন, যেহেতু উনার মেয়াদ আছে আর 15 দিন। উনি একটি এসএমএস পাবেন। জি জি, রিনিউ তো যদি এসএমএস পাবে যদি উনার অ্যাপসেট থাকে তাহলে। আচ্ছা, যদি অ্যাপসেট থাকে উনার তাহলে উনি এসএমএস পাবে, না হলে না। রাজীব আহমেদ ভাই বলেছেন, ভাই আরেকটি বিষয় হচ্ছে, নিহন ভাই আমাদের এই পেজের ব্যাপারে তিনি আগের একটি লাইভে বলেছেন, প্রবাস পরবাস এই পেজ আমাদেরই পেজ। তাই আমি মনে করি আপনারা সবাই একইভাবে অনেক কষ্ট করে কাজ করছেন, সেটা আমাদের জন্য অনেক উপকার হচ্ছে। আলহামদুলিল্লাহ। মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দুইটা পেজ একসাথে ভালো কাজ করে যান, এটাই আমাদের প্রবাসীদের চাওয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই। অবশ্যই আসলে দুইটা পেজই বা অন্যান্য পেজ যারা আসলে ভালোভাবে কাজ করে যাচ্ছে, সবার উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের তথ্য সেবা দেওয়া, এবং যার অবস্থান থেকে তারা যাতে ভালোভাবে সঠিকভাবে সেই তথ্য সেবাটি দিয়ে দিতে পারে, সেটাই আমরা আমাদের থেকে আশা করি এবং সবসময় চাই। নিহন ভাই যেটা বলেছেন যে একই পেজ, আসলে একই পেজ না, দুটো আসলে দুই রকম পেজ। নিহন ভাই আগে আমাদের এডমিন টিমে ছিলেন, এখন উনি আমাদের বর্তমান এডমিন টিমের সাথে কাজ করছেন না, উনি আরেকটি পেজে কাজ করছেন, এটাই। সবুজ উনি বলেছেন, আকামায় গারামা থাকলে কাফালা হওয়া যাবে কি? গারামা দিয়ে কাফালা হতে হবে। কাফালা কিরকম গারামা? গারামা তো অনেক রকমের আছে। উনি তো বলেন নাই যে উনার গ্রামাটা কি। বলেন নাই আসলে। প্রবাসীরা কি চোর? আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রী, আমি আসলে নিউজটি দেখিনি, তাই আসলে বলতে পারছি না যে আসলে পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন। প্রবাসীরা কি চোর? আসলে সেই কথার জের ধরে আসলে প্রশ্নটি করেছেন। আসলে আমরা নিউজটি অবশ্যই না, প্রবাসীরা অবশ্যই চোর না। প্রবাসীরা একজন রিমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা দেশের জন্য রিমিটেন্স আয় করে, প্রবাসীরা দেশের জন্য কাজ করে। যারা যে 1 কোটির বেশি প্রবাসীরা যারা দেশের বাইরে কাজ করে, তারা প্রত্যেকে দেশের জন্য একটা আমি মনে করি যে রিমিটেন্স যোদ্ধা। সেক্ষেত্রে প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবে এই উক্তিটি দেয় না। আমি যদি শুনি নাই, যদি এরকম বলে থাকে তাহলে সত্যি এটা দুঃখজনক আমি মনে করি। আমরা প্রত্যেকটা প্রবাসী, হ্যাঁ
অবশ্যই আমরা অবশ্যই। প্রত্যেকটা প্রবাসী দেশের দেশের জন্য রিমিটেন্স আয় করি, সেক্ষেত্রে উনি এত ছোট করে আমাদেরকে দেখতে পারেন না। আর সবচেয়ে বড় কথা, আমরা একজন বাংলাদেশী নাগরিক। তো আহ, উনি যদি এরকম বলে থাকে তাহলে সত্যি দুঃখজনক। আশা করি নিউজটা জানলে অবশ্যই আহ হ্যাঁ আপডেট দিতে পারবো পরবর্তীতে। সাদিক ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে উনি হাইলে বসবাস করেন, সেখানে অনেক বিউটিশিয়ান মহিলাদের যে সেলুন সেগুলো হুম। ওপেন, বাট হোয়াই নট ওপেন দ্য সেলুন, কিন্তু পুরুষদের গুলো ওপেন না কেন? মহিলাদের গুলো ওপেন হলে পুরুষদের গুলো কেন ওপেন নয়? এবং উনি একটি কমেন্ট করেছেন, সিন্স দ্য সেলুন নিডস টু বি ক্লোজ, বিউটি পার্লার আই থিঙ্ক ইট ইজ ওকে। কিছু কিছু বিউটি পার্লার মহিলাদের ওপেন, উনি হাইল থেকে বলছেন যে কেন সেগুলো বন্ধ নয়, আসলে কিভাবে সেগুলো চলছে তাহলে? সরকারি অনুমোদন দেয়নি, আমি জানি না কিভাবে সে ওপেন করছে, কারণ সেলুনের ক্ষেত্রে একেবারে কট্টর। একেবারে আসলে আসলে হ্যাঁ, যদি ওরা সেলুনের ক্ষেত্রে সেটা কট্টর। আমার মনে হয় অনুমতির বাহিরে গিয়ে ওপেন করেছে। কিছু সম্ভবত। কিছু ছোট জায়গায় হয়তো আইনের প্রয়োগটা কম, দেখা যাচ্ছে যে হয়তো সেভাবে আইনের প্রয়োগ নাই, ওইসব জায়গায় হতে পারে। আমি আসলে এই পরিস্থিতি সম্বন্ধে বলতে পারছি না। হয়তো হয়তো প্রশাসনের বাইরে গিয়ে, অর্থাৎ প্রশাসন এখনো নজরে আসেনি সেক্ষেত্রে। কিছু জি কিছু জি না, হয়তো দুই একটা হতে পারে, বেশি জি। না। আব্দুর রাজ্জাক শফিউল ভাই বলেছেন 24 ঘন্টা কারফিউর মেয়াদ শেষ হয়ে গেলে কি সিদ্ধান্ত আসছে একটু জানাবেন, যদি কোনো নির্ভরযোগ্য সূত্র জানা থাকে অবশ্যই জানাবো ভাই। ভাই অপেক্ষা আমরা সুরক্ষায় আছি ইনশাআল্লাহ। সেটা আশা করি 27 তারিখের আগে, হয়তো আগামীকাল অথবা পরশুদিন, আগামীকালকের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু একদিন আগে অবশ্যই পাবলিশ করা হবে। রাজীব আহমেদ ভাই এখনো অ্যাপস নিয়ে সমস্যায় ভুগছেন, আমরা আসলে শীঘ্রই ভিডিওটি আপলোড করব, ওখান থেকে দেখে নেবেন। জুলাই মাসে ইকামা শেষ, ইকামা রিনিউ করলে 3 মাসের মক্তব আমলের টাকা কি কম হবে? জি না ভাই, জুলাই মাস হলে না। যদি জুনের 30 তারিখের মধ্যে হয় তাহলে তাহলে আপনি 3 মাসের সুযোগ পাচ্ছেন। প্রয়োজন.com বলেছেন, ভাই যারা ছুটি লাগিয়েছে তারা যদি অতি জরুরি ভাবে যেতে চায় তা তবে কি যাওয়া সম্ভব? প্রসেস কি? আসলে ফ্লাইট চালু না হলে তো কোনো কিছুই করতে পারবেন না। হুম। তবে উনি আউদা যে প্রোগ্রামটা করা হয়েছে, যে আউদাতে, ওখানে অ্যাপ্লাই করতে পারেন কপিলের মাধ্যমে। ওটার মাধ্যমে হ্যাঁ, আউদার মাধ্যমে আপনি যেতে পারেন। তবে গেলেও ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত তো এটা সম্ভব না। যখন ফ্লাইট চালু হবে তখনই দেখা যাবে। শফিউল্লাহ শফিক বলেছেন, আপনাদের এই ভালো কাজকে আল্লাহ কবুল করুন, আমিন। আমিন ইনশাআল্লাহ। আপনাদের কারণে আমরা সাধারণ প্রবাসীরা অনেক ভালো নিউজ তথ্য পেয়ে থাকি। আমরা সবসময় আসলে চেষ্টা করি সঠিক তথ্যটি সঠিক। সঠিক জায়গা থেকে দেওয়ার জন্য। কোনো ভুইফোর সংস্থা থেকে আমরা আসলে নিউজ নেই না। রিয়াদ ভাই কি বলবেন? জি অবশ্যই। প্রত্যেকটা নিউজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত জেনে তারপরে করার চেষ্টা করি। বিশেষ করে যে সকল বিষয়গুলো আছে স্পর্শকাতর, অনেকগুলো মানে প্রবাসীদের বিষয়ভিত্তিক, সেগুলো আমরা অনেকভাবে যাচাই করার চেষ্টা করি। কেউ যদি একজনে ওই ইয়েগুলো উপস্থাপন করি, পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে তারপরে পোস্ট করা হয়। মানে এক কথায় বলতে গেলে সুনির্দিষ্ট তথ্যসূত্র ছাড়া আমরা কখনোই পোস্ট দিই না। জি। তো আপনার ব্যাপারে এই কমেন্টটি এসেছে, শুকতারা ভাই বলেছেন। জি, উনি আমার পরিচিত। আল্লাহ। ধন্যবাদ ভাই। ভাই 9 মাসের কপিলের ইকামার দাম কমছে কি না? দাম এটা এটা আসলে প্রোডাক্টের মতো হয়ে গেছে ইকামার দাম। ওকে, 9 আমেলের কফিলের ইকামার দাম কমছে কিনা, আচ্ছা কি বুঝলেন ভাই? নয়ামেলের জন্য একটা সুযোগ আছে। সেটা কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন, কিছুদিন আগে একটা নিউজ এসেছিল যে 9 জন আমিলের মুক্ত মামিল ফ্রি মওকুফ করা হয়েছে। তবে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে অনেকগুলো শর্ত আছে এর মধ্যে। কমপক্ষে 2 জন এমপ্লয়ার থাকতে হবে সৌদি। এরপরে দামান ইজতেমাই যে ইয়েটা আছে ওটাতে তাদের ইয়ে করতে হবে, অ্যাপ্লিকেশন করে রাখতে হবে। সেক্ষেত্রে ওই সুযোগটা পাবে, শর্ত সাপেক্ষে, সবার জন্য না। আচ্ছা আচ্ছা। আরিফ হোসেন ভাই বলেছেন, আমি আসছি 10 মাস, এখন আমাদের দেশে একটা সমস্যা হয়েছে, এখন আমার কফিল আমাকে ছুটি দিচ্ছে না, আমি কি দেশে যেতে পারি ভাই? একটু বলবেন ভাই, এখন ছুটি কিভাবে লাগিয়ে কি করবেন, কিভাবে যাবেন? ছুটি লাগিয়ে কিভাবে যাবেন? আপনার তো সম্ভব না। সৌদি গ্যাজেটের মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেটা হলো আগামী বুধবারের মধ্যে সৌদি সরকার হেলথ মিনিস্টার সাধারণভাবে চলাফেরা করার সিদ্ধান্ত নিচ্ছে। এই সংক্রান্ত নিউজ এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, যদি ইতিমধ্যে এই নিউজটি চলে আসে আমরা এটা পেজের মাধ্যমে জানাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
পররাষ্ট্রমন্ত্রীর নিউজটি নিয়ে অনেকেই কমেন্ট করছে। পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন প্রবাসীরা যদি দেশে যায় তাহলে তারা বিভিন্ন চোরাই কাজের সাথে জড়িত হবে। ওকে, তারপর একটি কমেন্ট, কিভাবে প্রবাসীরা চুরির সাথে জড়িত হবে দেশে গেলে? এই সম্বন্ধে ভাই আমরা বলেছি নিউজটি এখনো আমাদের চোখে পড়েনি। আমরা নিউজটি যথার্থ সোর্স থেকে যদি চোখে পড়ে আমরা সে ব্যাপারে জানাতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের আরেকজন অ্যাডমিন ইউসুফ সামি ভাই, উনি নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে বিদায় নিয়েছেন। আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব আশা করছি। ওমর শিমু ভাই বলেছেন আমার ইকামার মেয়াদ 3 মাস আছে, তারপর আমি ইকামা করব না, তারপর কফিল হুরুপ দিয়ে দিবে, আমি কি টাকা দিয়ে অন্য কফিলের কাছে ট্রান্সফার হতে পারবো? যদি জানাতেন। আকামার মেয়াদ 3 মাস আছে, তারপর আমি আকামা করব না, তারপর কফিল হুরুপ দিয়ে দিবে, আমি মানে বিষয়টা কিরকম না, অর্থাৎ আপনার কফিল যদি হুরুপ দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ট্রান্সফার কিভাবে হবেন? সেক্ষেত্রে তো হতে পারবেন না। যদি হুরুপ না থাকে, একামা যদি এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনার একটা সুযোগ থাকবে। উনি যদি একামা এক্সপায়ার হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনি অন্য, হ্যাঁ এই কফিলের আন্ডারে আর আকামা রিনিউ করবে না এরকম কিছু, উনি ট্রান্সফার হয়ে যাবে বা কিছু একটা। হ্যাঁ, যদি এগুলো তো আপনি জানেন যে আকামা যদি এক্সপায়ার হওয়ার আগ মুহূর্তে কফিলের কাছে ইনফরমেশন আসে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে, সেটা তো আপনি জানেন। তো সেক্ষেত্রে উনি যদি ইনফরমেশন থাকে, তাহলে হয়তো এমন হতে পারে যে আমেলকে নক দেবে। আমেল যদি সঠিক সময়ে যদি আকামাটা রিনিউ না করে, তো তো সেক্ষেত্রে উনাকে কি বলে, মানে উনার জন্য একটা বিয়ে থাকবে, সুযোগ থাকবে হয়তো। যদি আকামা যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে জি, উনি একটা সুযোগ পাবেন, আর যদি হুরুপ থাকে তাহলে সেক্ষেত্রে উনি সুযোগ পাবেন না। হুরুপ কাটিয়ে আসলে ট্রান্সফার নিতে হবে। জি জি, হুরুপ কাটিয়ে ট্রান্সফার দিতে হবে। হুরুপ থাকা অবস্থায় কিভাবে ট্রান্সফার দিবেন? জি জি। পারবেন না। 2 বছরের ইকামা শেষ, আউটপাসের পেপার আনা হয়েছে কিন্তু কোনো আপডেট খবর দেয় নাই, এখন দেশে যেতে কি করতে হবে? আসলে এই ধরনের সমস্যা সবারই, অনেকেরই। সবারই। বাংলাদেশ এম্বাসি যে গত 6 মাস আগে যে একটা সুযোগ দিয়েছিল প্রবাসীদেরকে, অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার ক্ষেত্রে, যে বিশেষ সুবিধা নিয়ে, সেই সকল প্রবাসীরা যারা অ্যাপ্লিকেশন করেছে, তারা অনেকেই অ্যাপ্লিকেশন করে এখন বাসায় আছেন। কারণ ওই কার্যক্রমটা বর্তমানে স্থগিত আছে। শুধু ওই কার্যক্রম না, প্রত্যেকটা কার্যক্রমই বর্তমানে স্থগিত। তো সেক্ষেত্রে আপনি যদি আউটপাস পেপার নিয়ে আসতে পারেন, তো নিয়ে আসছেন, তো অবশ্যই আপনার জন্য পরবর্তী যখন চালু হবে ওই প্রসেস, আপনি ওই সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আহমেদ মিলন বলেছেন প্রবাসীদের প্রতি সুদৃষ্টি দিন, বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অনাহারে। আসলে এই কমেন্ট আসলে কার প্রতি? এম্বাসির প্রতি, বা বাংলাদেশ সরকারের প্রতি, বা সৌদি সরকারের প্রতি? বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অনাহারে অমানবিক বিপর্যয়ে জীবনযাপন করছে অনেক প্রবাসী ভাই। সরকারি খরচ লাগবে না, নিজের টাকায় দেশে ফিরতে ইচ্ছুক বহু প্রবাসী। আমরা বাংলাদেশের নাগরিক হয়েও নিজ দেশে ফিরে যাবার পারমিশন পাচ্ছি না। অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের নিজ দেশের নাগরিকদের দেশে ফিরে নিতে কত কৌশল অবলম্বন করে, এমন এমন অবস্থায় কারোই কি কিছু করার নেই? আমরা আসলে এম্বাসির দৃষ্টি আকর্ষণ করছি। এম্বাসির দৃষ্টি আকর্ষণ, আর সেক্ষেত্রে এটাও বলা আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখুন, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, সেই সকল দেশগুলোর আমিলরা তো বর্তমানে সৌদিতে অবস্থান করতেছে। তো সেক্ষেত্রে তারাও ওইরকম একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করতেছে। তো তাদের পাশাপাশি যদি ওরা যদি এই সুযোগটা নিয়ে থাকে, তাহলে বাংলাদেশ সরকার অবশ্যই সেই সুযোগটা নিবে অবশ্যই। ইনশাল্লাহ। শাহিন রহমান ভাই, ঈদ মোবারক আপনাকেও। ধন্যবাদ ভাই শাহিদ। এমডি রিয়াদ ভাই, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা পুরো ভিডিও ক্লিপ আমি নিজ চোখে দেখেছি এবং তিনি চোর শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলেছেন প্রবাসীরা দেশে গেলে চুরি চামারি বেড়ে যাবে। এ ধরনের কমেন্ট বেশ বেশ পাচ্ছি। আসলে যদি এ ধরনের বক্তব্য এসে থাকে, আমরা জানি না আসলে ব্যাপারটা কি, পরে জি কমেন্ট। অবশ্যই, অবশ্যই সেটি অত্যন্ত দুঃখজনক আমি মনে করি। কারণ প্রত্যেকটা মানুষ তো আর এক না, হয়তো হতে পারে দুই একজন খারাপ কাজের সাথে জড়িত, কিন্তু বাকিরা সবাই তো খারাপ কাজ করছে না। সবাই তো প্রবাসীরা হ্যাঁ। যোদ্ধা। এই যে লকডাউন অবস্থায় বাংলাদেশের ইকোনমি এখনো স্থিতিশীল কেন? গার্মেন্টস এর অর্ডার তো বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস এর কারণে তো টাকা আসছে না। একমাত্র প্রবাসীদের রেমিটেন্স এর উপরে কিন্তু ইকোনমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। অতএব জি বুঝতে জি হবে যে অবশ্যই। প্রবাসীদের গুরুত্ব কতটুকু। হুম। ফারুক খান বলেছেন আসসালামু আলাইকুম বড় ভাইরা, আপনাদের তো লাইভে তেমন একটা আসেন না, আপনারা তো লাইভে তেমন একটা আসেন না, মাঝে মধ্যে আসবেন, আমাদেরকে উপদেশমূলক কথাবার্তা বলবেন, শুনতে ভালো লাগে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ ভাই। আমরা আসলে লাইভে আসি না, আমরা কর্মব্যস্ত জীবন যাপন করি। তাছাড়া আমাদের যে দু একজন এডমিন থাকেন, ওনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, সংবাদ নিয়ে
ব্যস্ত থাকেন। তো ঈদের ছুটিতে সবার ব্যস্ততা কিছুটা কম, এই লকডাউনে 24 ঘন্টা লকডাউনে কিছুটা কম থাকায় আজকে আমরা পরীক্ষামূলক ভাবে লাইভে এসেছি এবং মনে হচ্ছে যে বেশ সাকসেসফুল হয়েছে লাইভটা। অনেকে জি আমাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অবশ্যই চেষ্টা করবো রেগুলারলি আসার জন্য, হয়তো সময় হয়ে ওঠে না। জি একদিন আসা যায় কিনা, সপ্তাহে একদিন। জি জি ইনশাআল্লাহ। অনেক কমেন্ট আসতেছে ভাই, যদিও প্রায় 12:15 বাজে, কিন্তু এখনো অনেক কমেন্ট আসতেছে, আমরা শেষ করে দিব। মাসুদ পারভেজ ভাই বলেছেন যে আমার উত্তর পেলাম না, মাসুদ পারভেজ ভাই, আপনার কমেন্টটি হয়তো আগের কমেন্ট হয়তো আমরা এড়িয়ে গেছি, দুঃখিত ভাই, পরে কোনো এক সময় আবার চেষ্টা করবেন। সেটি লাইভ শেষের পরবর্তীতে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। শুকতারা ভাই আবার বলেছেন যে ইকামা এক্সপায়ার হওয়ার পরে যে কাফালা করা যায় সেটা কি কফিল জানতে পারে? আর এই অবস্থায় যদি কাফালা হওয়া যায়, এরপরে যদি পাসপোর্ট পুরনো কফিলের কাছে থাকে তখন করণীয় কি? প্রথমত করণীয় হচ্ছে আপনি যে নতুন স্পন্সরের কাছে যাবেন তাকে নিয়ে আপনাকে মুক্ত মামলায় যেতে হবে। সরাসরি আপনি আহ মানে উনি চাইলে নিজেই মানে সরাসরি কাফালা হতে পারবেন না। অর্থাৎ নতুন যেই স্পন্সরের কাছে উনি কাফালা হবেন তাকে নিয়েই মুক্ত মামলায় যেতে হবে, তারাই ওই প্রসেসটা করে দেবে। সুতরাং পরবর্তীতে যখন কাফালা প্রসেস শেষ হয়ে যাবে ওই ক্ষেত্রে পুরনো কফিল মানে বাধ্যতামূলক আকামাতে আহ, দিতে বাধ্য থাকবে, সরি পাসপোর্ট দিতে বাধ্য থাকবে। পাসপোর্ট দিতে বাধ্য থাকবে, কিন্তু অনেক সময় জি যদি দেখা যায় পাসপোর্ট আসলে দিলই না। হুম। আর বেসিক্যালি সৌদি সরকারের আইন অনুযায়ী পাসপোর্ট কিন্তু এখন প্রত্যেক পাসপোর্ট কিন্তু হ্যাঁ কফিলের কাছে প্রত্যেক থাকবে। হ্যাঁ মানে যার যার যে পাসপোর্ট এই পাসপোর্টটা মানে প্রত্যেকের কাছে থাকবে। অর্থাৎ আমার পাসপোর্ট আমার কাছে থাকবে, আপনারটা আপনার কাছে, এরকম। জি, সেক্ষেত্রে যদি কফিল না দেয় এটার জন্য কিন্তু আলাদা জরিমানা বিধান রয়েছে, 2000 রিয়ালের ফাইন দেওয়া জরিমানা বিধান রয়েছে। যদি কোনো কফিল যদি ওই আকামা যদি না দেয়, দুঃখিত, যদি পাসপোর্ট যদি না দেয় তাহলে সেক্ষেত্রে ওই কফিলের 2000 রিয়াল জরিমানা করার বিধান রয়েছে। তবে আপনাকে সুনির্দিষ্টভাবে অভিযোগ করতে হবে যে আপনার কাছে পাসপোর্ট নেই, আপনার কফিলে জব্দ করে রেখেছে, দিচ্ছে না, এই সেই এরকম আর কি। নামাজের জন্য সব মসজিদ খোলার ব্যাপারে একটু জানা থাকলে এই বিষয়ে একটু তুলে ধরবেন ভাই। জি আমরা তো অবশ্যই আশা করি নামাজের ব্যাপারে যে মসজিদগুলো খুলে দেওয়া হোক, যেহেতু শপিং মল গুলো খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন। আহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে, তো সেক্ষেত্রে যদি শর্ত সাপেক্ষে যদি মসজিদগুলো খুলে দেওয়া হয় তাহলে আমরা প্রত্যেকে অবশ্যই উপকৃত হব ইনশাআল্লাহ। রনি ভাই বলেছেন আমার ইকামা ডেট শেষ হয়ে গেছে, 4 মাস হলো, এখনো ইকামা কোম্পানি বানাবে না, দেশেও পাঠাবে না, আমি কি করতে পারি? কোম্পানি ইকামা রিনিউ করবে না, দেশেও পাঠাবে না, এরকম কিছু ঘটছে না, উনি কি করবেন? আপনি আপনি যদি দেশে যাওয়ার ইচ্ছে থাকে, উনি যদি দেশে যাওয়ার আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে মুক্ত মামলার সহযোগিতা নিতে হবে। আর এই প্রসেসিং করার জন্য অনেক সময়ের প্রয়োজন। তো এছাড়া তো কোনো পথ নেই। আর যদি কখনো আউটপাস দেয় তুমি চাইলে ওই সুযোগটাই পাবেন না, কারণ উনি তো লিগেলি আছেন। আনলিগেল ওদের ক্ষেত্রে এই সুবিধাটা আছে, এই আর কি। বিমান কবে চালু হবে ভাই? আসলে বিমান চালু হওয়ার এখনো নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে নাই। জি ভাই। এরকম বলেছেন যারা সৌদি আরব আসছে তবে ইকামা কাজ পায়নি, দালালরা খোঁজ নিচ্ছে না, এই ক্ষেত্রে দেশের করণীয় আছে কিনা, দূতাবাসে যে কোনো উপকার হতে পারে কিনা, বা প্রবাসী বিভিন্ন সংগঠনের কোনো কি উদ্যোগ আছে কি, প্রবাসীদের মেডিকেল ইন্স্যুরেন্সের লিমিট বেশি করতে দূতাবাস বা দেশের কোনো উদ্যোগ আশা করা যায় কিনা, আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি তাদের কাছে আমাদের এই লাইভের মাধ্যমে পৌঁছানো যায়। আসলে আমরা জি করতে পারি, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ ছাড়া আসলে এই এই পরিস্থিতি ভালো হবে না। এখন ছুটিতে গেলে ঠিক হবে কিনা জানাবেন ভাই। উনি কি আসলে জানতে চাচ্ছেন যদি বিমান খুলে যায়, ছুটিতে যায়, উনি ফিরতে পারবেন কিনা? সেটা নিয়ে অবশ্যই সংশয় আছে। তবে বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে যারা ছুটিতে যেতে চাচ্ছেন, অনেকে আছে দেশে একবারে চলে যেতে চাচ্ছেন, যাদের ভিসার মেয়াদ শেষ অথবা যাদের কন্ট্রাক্ট শেষ তারা। কিন্তু যারা এমনিতে নর্মালি ছুটিতে যাওয়ার চেষ্টা করতেছেন তারা কিছুদিন অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে আমি মনে করি। হতে পারে আহ, জানি না, আল্লাহু আলাম, মানে অগ্রিম কিছু বলা যাচ্ছে না, তবে না যাওয়াটাই এখন বেটার হবে তাদের ছুটিতে আর কি, বিশেষ করে। জবরুল করিম লিখেছেন পেজ চালানো একটা ব্যবসা, তো আমরা কিরকম ব্যবসার অংশীদার হলাম, কার কয়টা ব্যবসা হলো ভাই, রিয়াদ ভাই যদি বলতেন কত কত টাকার ভাই মালিক হলাম?
ভাই আপনি কত টাকা দিচ্ছেন ভাই, আগে সেটা বলেন। উনি কত টাকা দিচ্ছে আমাদেরকে সেটা বলুক আগে। তাই হ্যাঁ? তো কোনো এই যে এখন প্রায় 1.5-2 ঘন্টা লাইভ করলাম, ঠিক আছে, 1.5 ঘন্টা লাইভ করলাম, আমার কাজিন আমার ভাই বসে আছে খানা খাওয়ার জন্য, তা আমি তো এত সেদিকে যাচ্ছি না। এখন আমি কি পাইলাম? এটা আসলে কিছু লোক থাকে এরকম বলে আর কি, কমেন্ট করে, অনলাইনে আছে, কিছু একটা করা দরকার, নিজেদের ক্রিয়েটিভিটি নাই, আইডিয়া নাই, কমেন্ট করাও কিন্তু একটা আইডিয়া বা ক্রিয়েটিভিটির ব্যাপার, সেটা এদের নাই, তাই এই ধরনের প্রশ্ন কমেন্ট করে থাকে বিভিন্ন জায়গায়, এরা ঘুরে ফিরে এই ধরনের কমেন্ট করে থাকে। তো আজকে ভাই এখানেই শেষ করছি। 1 ঘন্টা 40 মিনিট আপনাদের সাথে ভালো সময় কাটলো। এটা আমাদের প্রথম লাইভ আড্ডা ছিল ঈদ উপলক্ষে। আমরা চেষ্টা করব সামনে আরো কয়েকজন এডমিনকে নিয়ে লাইভ আড্ডা দেওয়া যায় কিনা। রিয়াদ ভাই যদি কিছু বলেন এবং শেষ করে দিই। জি ইনশাআল্লাহ। যারা প্রশ্ন করেছে, যাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, আমি চেষ্টা করব লাইভ শেষে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত প্রত্যেক প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যত সম্ভব হোক ঘরে থাকার চেষ্টা করুন। কোনো অবস্থাতে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বিশেষ বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবেন, মানে যদি বিশেষ প্রয়োজন হয় তখন যাবেন বাইরে, আর যদি কোনো প্রয়োজন না থাকে বাইরে যাওয়ার দরকার নেই। আমি আজকে সন্ধ্যার সময় দেখলাম যে অনেক বাংলাদেশি ভাইয়েরা, আমি যে বিল্ডিং এ আছে ওই বিল্ডিং এর নিচে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। পুলিশ আসে, তো তাহলে সেক্ষেত্রে আপনি 10,000 টাকা ফাইন দিতে হবে। তো আপনি কথা বলবেন রুমে গিয়ে বলুন, রুমে না বলতে পারলে ছাদে গিয়ে বলুন, বা ওরকম একটা স্থানে গিয়ে বলুন, যাতে করে অন্তত এই পুলিশের নজরে যাতে করে না আসে। ঠিক আছে, তো এগুলো মেনটেন করে চলবেন। আর বিশেষ বিশেষ করে আপনাদের সাথে অনুরোধ, এই করোনা থেকে আপনারা হয়তো অনেকে জানেন না যে করোনা কি আকার মহামারী বর্তমানে সত্যি ধারণ করেছে। বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিরাই সবচেয়ে বেশি মারা গিয়েছে। তো আমরা এটাও জানি না বর্তমানে বাংলাদেশি কয়জন আক্রান্ত আছে। যেহেতু মৃতের সংখ্যা বেশি, আক্রান্তের সংখ্যা বেশি হতে পারে, বাকি জি, আল্লাহু আলম। তো যে সেক্ষেত্রে আপনাদের উচিত হবে, হ্যাঁ, আপনাদের উচিত হবে আপনারা যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করুন। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ। আর আপনাদের যে খবরের প্রয়োজন, আপনাদের যে ইনফরমেশন প্রয়োজন, সেটা তো আমরা দিচ্ছি। আপনারা ঘরে থাকুন, আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজনে আমাদেরকে ইনবক্সে নক দিন। ইনবক্সে নক না দিলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। কোন সময় কি হয় না হয় আপডেট খবরগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো সবসময় ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের একটা একটা কথাই বলবো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। সৌদি আরব সরকার যে আইনগুলো করে সেগুলো মেনে চলুন, এবং 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 সামাজিক দূরত্ব মেনে চলুন। আপনি যখন জি বাইরে যাবেন আপনার হাতে গ্লাভস থাকবে, মুখে মাস্ক থাকবে। আপনি যে দূরত্ব, আরেকজনের কাছ থেকে যে দূরত্ব 3 ফিট বা কমপক্ষে 6 ফিট, সৌদি সরকার যেটা বলছে 6 ফিট দূরত্ব মেনটেন করা, সেটা মেনে চলুন। এবং ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আরেকটা কথা বলতে চাই, আমি পরিশেষে একটা কথা বলবো, আমরা প্রত্যেক প্রবাসী কিন্তু বিদেশের মাটিতে লাল সবুজের পতাকাটা বহন করি আমরা। এখন অবশ্যই, আপনাকে নির্ণয় করতে হবে ওই লাল সবুজের পতাকাটা আপনি কোথায় রাখবেন। দেশের অবশ্যই। সম্মান, দেশের মান সম্মান থেকে শুরু করে সবকিছুই আপনার উপর নির্ভর করে। একজন বাঙালি যদি একটা খারাপ কাজ করে, তখন একজনের কারণে লক্ষ বাঙালি ওইটার ইয়েটা নিতে হয়, প্রায়শ্চিত্ত করতে হয়। আবার যদি কেউ ভালো কাজ করে, ওই সময় ওটাও প্রত্যেকটা বাঙালিকেই বহন করতে হয়। মানে হয়তো অনেক সময় হয়, অনেক সময় হয়ে ওঠে না ভালো কাজগুলো, কিন্তু খারাপগুলো পাবলিশ হয় খুব দ্রুত। আর আপনারা জানেন, বিশেষ করে এগুলা অন্যান্য দেশিরা বাংলাদেশিদেরকে ছোট করার জন্য, খাটো করার জন্য এগুলা বেশি প্রচার করে থাকে, সেটা আপনারাও খুব ভালো করে জানেন। বিশেষ তো করে এক্ষেত্রে আপনারা অন্যায় অন্যায় যে সকল কাজগুলো আছে, অন্যায় কর যেগুলো, যে অপরাধমূলক যে অপরাধগুলো আছে, সেগুলো থেকে বিরত থাকার নিজেকে চেষ্টা করবেন। দেশের সুনাম বয়ে রাখার জন্য চেষ্টা করবেন। জি, দেশটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, যে বাংলাদেশের দ্বারা থেকে যে দেশটাকে এগিয়ে নিচ্ছে, সেটা না, আমরা প্রবাসীরাও অনেক ভূমিকা রাখছি দেশে এগিয়ে নিয়ে আমাদের ক্ষেত্রে। হয়তো আমরা দেখছি না, অনেকে উপলব্ধি করতে পারছে না দেশের বাইরে থেকে। তবে আমরা আশা করব প্রত্যেকের থেকে আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হয়। অন্তত প্রত্যেকের সামনে বুক ফুলে বলতে পারি, আমি বাংলাদেশি, আমরা বাংলাদেশি, এতটুকু বলতে পারি আমরা। এক এ- একজন প্রবাসী কিন্তু এক একজন হ্যাঁ, অ্যাম্বাসেডর, ঠিক না? আমরা জি দেশকে, আর আপনাদের মনে জি রাখতে হবে, আর ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা আসলে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন পত্রিকায় কর্মরত আছে, তারা যখন বাংলাদেশ সম্বন্ধে একটা খারাপ নিউজ পায়, ছোট হলেও, সেটা কিন্তু ছোট হলে বড়, সেটাকে অনেক বড় করে ফেলে। তারা সবসময় হ্যাঁ, আমাদের বিরুদ্ধে কাজ করে। সেজন্য হুম। আপনারা এমন কোনো কাজ এগুলো করবেন হয়তো না যেন ক্ষুণ্ণ হয়তো হয়। সাধারণ সাধারণ যে প্রবাসীরা বাংলাদেশি প্রবাসীরা যারা বিদেশে আছে, হয়তো অনেকে দেখেই নাই সেই নিউজ গুলা, কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি আমরা কিন্তু দেখি রীতিমতো। অনেকেই খারাপ কমেন্ট করতেছে, আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছ করে কথা বলে। ঠিক আছে, অনেকে আছে ভালো কাজ করে, আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকে ভালো কাজ করে কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের কারণে সে পরিচয় দেয় না আমি বাংলাদেশি, পরিচয় দেয় আমি অন্য দেশি, বলে যে জি, হ্যাঁ আমি ইন্ডিয়ান, আমি পাকিস্তান, আমি নেপালি ইত্যাদি।
তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে একটা মান আছে, বাংলাদেশের জন্য যে একটা ইয়ে থাকে, আমাদের একটা যে পার্সেন্টেজ থাকে বা একটা যে লেভেল থাকে, ওটা কিন্তু আরো কমে যায়। এখন ধরুন আমি একটা ভালো কাজ করতেছি, ঠিক আছে, তো আমি ওই ভালো কাজটা কারোর সামনে প্রকাশ করলাম না আমি, মানে আমি যে বাংলাদেশে, আমি বাংলাদেশে হয়ে একটা ভালো কাজ করতেছি, বাট আমি বলতেছি না, কিন্তু খারাপ কাজ একটা, মানে কেউ একজন খারাপ কাজ, এটা পাবলিশ হতেছে বেশি। তো সেক্ষেত্রে কি হলো যে আমরা যে খারাপ এটাই শুধু প্রচার হইতেছে, কিন্তু আমরা যে ভালো কাজ করি সেটা প্রচার হচ্ছে না। ভালোটা যে প্রচার যদি হচ্ছে। ভালো, হ্যাঁ, যদি ভালো কাজ করেন সেটা হ্যাঁ গর্বের সহিত বলবেন, এক্ষেত্রে কোনো ইয়ে নেই। আমি যদি এখন ভালো কাজ করি, আমি কখনো মনে পড়ে না যে আমার 10-12 বছর ক্যারিয়ার আমি কখনো বলছি যে আমি ইন্ডিয়ান। যদি কেউ আমাকে বলে যে আমি ইন্ডিয়ান, নো, আমি ইন্ডিয়ান নয়, আমি বাংলাদেশি, এটাই আমার গর্ব। তো সেজন্য আমরা আপনাদের প্রত্যেকের কাছে হ্যাঁ আমাদের অনুরোধ থাকবে যে ভাই, আপনি বাংলাদেশি হয়ে আপনি বাংলাদেশের পতাকা বহন করতেছেন বিদেশের মাটিতে, সুতরাং আপনি এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আমাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়, যেটার কারণে আমরা ছোট হয়ে যাই, যেই অপরাধের কারণে আমাদেরকে অন্যে তুচ্ছ তাচ্ছ করে কথা বলে, সেই সুযোগ কখনো কাউকে দেবেন না। প্রয়োজনে চুপ থাকবেন, যদি কিছু না বলতে পারে চুপ থাকবে প্রয়োজনে, তবুও এমন কোনো অপরাধ করবেন না যেটার কারণে আমরা নিজেদের মান সম্মান হানি হয়, যেখানে আমাদের তুচ্ছ তাচ্ছ শুনতে হয়, এরকম কোনো কাজ করবেন না। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আর আমাদের still, বিষয়ে রয়েছে লাল সবুজ। আমরা জি আজকে আমাদের, লাইভ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি অবশ্যই অবশ্যই সামাজিক দূরত্ব মেনটেন করে চলবেন। জি শুভরাত্রি। জি শুভরাত্রি। ইনশাআল্লাহ, পরে আবার সালাম। কখনো দেখা হবে ইনশাআল্লাহ, বিদিনিল্লাহ। মা আসসালাম।